হ্যাঁ ছাত্রছাত্রীরা, আবার তোমাদের সামনে আমি আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করতে চলে এসেছি। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। আজকে আমরা ঢুকে যাব এম ফেজে। এম ফেজের যে ইনফরমেশনটা তোমাদের আজকে দেবো সেটা এর আগেও দিয়েছি, তবু আরেকবার আমরা সেটাকে একটু চালিয়ে নেব বা রিকালেক্ট করে নেব, আমাদের নিজেদের মধ্যে তুলে নেব। কিরকম? দিস ইজ দ্য মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ সেল সাইকেল, সেল ডিভিশন বা টোটাল টাইপে বলতে পারো। এম ফেজ হচ্ছে আমাদের টোটাল সেল সাইকেলের সবচেয়ে ড্রামাটিক, কারণ এখানে অনেক সাব ফেজ আছে, আমরা একটু পরেই দেখতে পাবো। ইনভলভিং এ মেজর রিঅর্গানাইজেশন, এর আগে বলে দিয়েছি, of virtually all components of the cell. In mitosis, since the number of chromosome in the present and progeny cell is same, যে সেলটা ডটার সেল হিসেবে তৈরি হলো আফটার ডিভিশন এবং যে সেলটা প্রোজেনি বা তার যে প্যারেন্টের মধ্যে ছিল সেই সেলের যে কম্পোনেন্ট সেটা সেম, অল দ্য কম্পোনেন্ট, নট অনলি দ্য আমাদের জেনেটিক মেটেরিয়াল, আমাদের অল অর্গানেলিজ আর অলসো সেম। It is also called equational division বা ইকুয়াল ডিভিশন বা সমবিভাজন বাংলায় বলে, অর্থাৎ মাইটোসিস ইজ অলওয়েজ সমানভাবে হবে যে কোনো জায়গায়। তাহলে মাইটোসিসকে যেমন সমান বলবো, অর্থাৎ যে কোনো জায়গায় যদি কোনো ডটার সেল, প্যারেন্ট সেলের যে কম্পোনেন্ট, ডটার সেলের কম্পোনেন্ট যদি সমান হয়, সেটা এন সেল থেকে এন সেল হতে পারে, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হতে পারে, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হতে পারে। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কার উপরে নির্ভর করে? একটাই সেলের ভিতরে থাকা ওই নিউক্লিয়াসে কতগুলো ক্রোমোজোম আছে, তারা কি প্যারেন্টের ক্রোমোজোম নিয়ে আছে? বোথ মাদার অ্যান্ড ফাদার। মাদার ইজ হ্যাপ্লয়েড, ফাদারের থেকে আসলো হ্যাপ্লয়েড, তারা ইন্ডিভিজুয়ালি ডিপ্লয়েড, কিন্তু মাদারের থেকে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম এলো, ফাদারের থেকে হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম একসঙ্গে এসে গেল একটাই নিউক্লিয়াসে, তার নাম ডিপ্লয়েড সেল। সেলটার মধ্যে ক্রোমোজোম আছে ডিপ্লয়েড নাম্বারে। আবার অনলি ফাদার থেকেই একটা পুরো সেল তৈরি হয়ে গেল এবং সেটা থেকে অর্গানিজম হয়ে গেল, সেটা হয়ে গেল হ্যাপ্লয়েড অর্গানিজম এবং সেলটার মধ্যে শুধু একটা প্যারেন্টেরই সেল আছে। অথবা আবার আরেকটা সেল হলো যেটা অনলি মাদারের থেকে এলো, সেখানে একটা নিউক্লিয়াস আছে, তার মধ্যে হাফ টোটাল অর্গানিজমটা যে কটা জিনোমে যে কটা ক্রোমোজোম দরকার হয় তার থেকে হাফ নাম্বারে আছে, তাহলে সেটা হ্যাপ্লয়েড হবে। কিন্তু একটা হ্যাপ্লয়েড, একটা এন থেকে এন নাম্বার, তাকে হ্যাপ্লয়েড মানে এন নাম্বার, এন হ্যাপ্লয়েড মানে এন নাম্বার, এন থেকে যখন ডিভাইড করার পরে সেলটা আবার এনেই হয়ে যায়, সেখানেও কিন্তু একটা মাইটোসিস হয়। এন থেকে এনই হলো, ক্রোমোজোম নাম্বার সেম থাকলো, সেল কম্পোনেন্ট সেম থাকলো, মাইটোসিস। টু এন সেল, ওই একটাই সেল, কিন্তু তার ভিতরে টু এন কেন? টু মানে ওই একটাই সেলের ভিতরে ফাদার এন্ড মাদারের দুজনেরই ক্রোমোজোম একসঙ্গে লেগে আছে, সেই সেলটা যখন ডটার সেল হয়ে গেল তখন আবার টু এন সেলই রয়ে গেল, বিকজ ইকুয়াল, তাই ওইটাকে বলে ইকুয়েশনাল ডিভিশন। তাই এটা কিন্তু এম ফেজ বা মাইটোটিক ফেজের একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। এই পার্টগুলো আমরা ভালো করে জানবো। চলো নেক্সট পার্টে আমরা চলে যাব। নেক্সট পার্টে যদি আমরা দেখি যে মাইটোসিস সেল ডিভিশনের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, সবকটা ইনফরমেশন কিন্তু তোমাদের রাখতে হবে, বিকজ এটাকে আমরা যেমন ডায়াগ্রামেটিক্যালি বুঝবো তার আগে ইনফরমেশন গ্যাদার করাটা ইম্পর্টেন্ট। তোমরা জানো এই ক্লাসগুলো দীর্ঘদিন থেকে শোনবার জন্য করে রাখা হচ্ছে, তাই কোনো ইনফরমেশন যাতে বাদ না যায়, তাই সবকটা ইনফরমেশন দিয়ে ক্লাসটাকে একটু লং করা হচ্ছে। আমরা এতদিন, এর আগের দিন পর্যন্ত আমরা G1, S, G2 পুরোটা শিখেছি। আজকে আমরা এম ফেজ এবং তারপরে মাইটোসিস অ্যান্ড মিওসিসে যাব ওয়ান বাই ওয়ান। ইট উইল টেক ফিউ অ্যানাদার ক্লাসেস, বিকজ এখানে ডিটেল ক্লাসের দরকার আছে। এম ফেজকে নিয়ে আবার বলছি, এম ফেজ, এম মানে মাইটোটিক ফেজ অর ডি ফেজ বা ডিভিশনাল ফেজ। তোমরা যে ছোট্ট পার্টটুকু তোমরা দেখেছো, বুঝে গেছো, এখন কিন্তু আর এম ফেজ নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। স্ট্রেট কাট এম বললেই বুঝে যাচ্ছে কোন ফেজটার কথা বলা হচ্ছে। ইট ইজ অলসো কল্ড সোমাটিক সেল ডিভিশন। সোমা মানে বডি পার্ট, বডির অংশ, অর ইকুয়েশনাল ডিভিশন। এক্সাক্ট এই কথাগুলো আবার রিপিট করছি কারণ বুঝতে সুবিধা হবে। In this type of division, the mature somatic cell divides in such a way that chromosome number মানে 46 থাকলে 46 is kept constant in the daughter cell equal to that parent cell, অর্থাৎ প্যারেন্ট সেলের মতো পার্টটা ইকুয়াল টু দ্যাট অফ প্যারেন্ট সেল, ঠিক প্যারেন্ট সেলের মতো সেম নাম্বার ক্রোমোজোম থাকে বলে তাকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। ঠিক আছে, কথাটা মাথায় রাখবে। মাইটোসিস ওয়াজ ডিসকভার্ড ইন প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেলের মধ্যে ফার্স্ট ডিসকভার করেছিলেন বাই জার্মান বায়োলজিস্ট, এই যে জার্মানি পিপল, জার্মানির মানুষ ছিলেন, তার নাম স্ট্রসবার্গার।
স্ট্রসবার্গার ফার্স্ট মাইটোসিস ডিসকভার করেছিলেন, যার জন্য এই স্লাইডটা ডেডিকেট করা হলো। নেক্সট পার্টে মাইটোসিস ওয়াজ ডিসকভার্ড ইন অ্যানিমাল সেল বাই ওয়াল্টার অ্যান্ড ফ্লেমিং। কিছু এমসিকিউ এর ইনফরমেশন এগুলো রেখে দেবে। ইন স্যালামান্ডার সেল, অ্যানিমেলের মধ্যে স্যালামান্ডারকে ইউজ করা হয়েছিল, এটাও মাথায় রাখতে হবে। ফার্স্ট স্যালামান্ডার একটা অ্যাম্ফিবিয়া, এর আগেই তোমরা জেনে নিয়েছো, এগুলো এর আগের ক্লাসে তোমাদের বলে দিয়েছি স্যালামান্ডারটা কোন ফাইলামে পড়ে। মাইটস কথার অর্থ হচ্ছে থ্রেড, ওয়াইসিস মানে স্টেট মানে অবস্থা, অর্থাৎ থ্রেড সুতোর মতো অবস্থায় চলে আসে। এই যে সুতোটা কয়েল হবে, অর্থাৎ মাইটোসিস মানে ওই যে ডিএনএর যে থ্রেড, সেই থ্রেডটাই নানা কন্ডিশনে আসে, কখনো থ্রেডটা খুলে থাকে, কখনো থ্রেডটা কনডেন্সড হয়, আবার খুলে যায়। এই গোটা পার্টটাই হয় আলটিমেট পারপাস কি সেন্ট্রোমিয়ারটাকে ডিভাইড করা। কেন বলেছিলাম এস ফেজে সেন্ট্রোমিয়ারটা একটাই থাকে, ক্রোমাটিড দুটো দুটো করে হয়ে যায়। এবার ওই একটা সেন্ট্রোমিয়ারকে যতক্ষণ না আলাদা করব তখন তো দুটো ক্রোমোজোম হবে না। এই সেন্ট্রোমিয়ারটাকে ডিভাইড করতে গেলে কতগুলো থ্রেড বা সুতো, সেই থ্রেডগুলো মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়, সেগুলোর সাহায্য নিতে হয়। তার জন্য এটাকে আমরা থ্রেড লাইক স্ট্রাকচার বলছি, কারণ মাইটোসিসে এই থ্রেড লাইক স্ট্রাকচারের হিউজ আমরা একটা খেলা দেখতে পাবো। এটা দেখবে জেনারেলি মাইটোসিস টেক্স 30 মিনিটস টু 3 আওয়ার্স। এটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে। জেনারেলি মাইটোসিস, শুধু মাইটোসিস, আই এম নট সেইং হোল সেল সাইকেল, আমি এর আগে বলে দিয়েছি হোল সেল সাইকেলে কোথায় হোল সেল সাইকেলটা লাগে হিউম্যান সেলের ক্ষেত্রে সেটা ডিফার করে যায় 24 আওয়ার্স। কিন্তু এটাই যদি আবার আমাদের লোয়ার কোনো অর্গানিজম ইস্ট বা এইসব জায়গায় হয় তাতে 90 মিনিটে হয়, 1.5 ঘন্টাতে হয়, তাহলে সেল সাইকেলটা। কিন্তু সেই সেল সাইকেলের মধ্যে যদি শুধু আমরা এম ফেজ বা মাইটোটিক ফেজ অর ডিভিশন ফেজ, ছোট্ট ফেজটা যেটা বলছি, যার মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ একটু পরেই বলবো, এই পার্টগুলো হয়, সাইটোকাইনেসিস পার্টগুলো হয়, সেটা টাইমটা ভ্যারি করে 32 মিনিট টু 3 আওয়ার্স। কোনো কোনো বইতে 30 মিনিটসের কমেও অনেক সময় এটা হয়ে যায়। কারণ জেনারেলি বলা হয়েছে, কারণ এটা যদি ইকোলাই হয়, ইকোলাই ক্ষেত্রে একটা হোল সেল ডিভাইড করতে সময় লাগে 18 মিনিটস টু 20 মিনিটস। কথাটা মনে রেখো, 18 থেকে 20 মিনিট মাত্র ঘড়িতে সময়, একটা ক্লাসের থেকেও কম সময়, হাফ ক্লাস। 18 থেকে 20 মিনিটে একটা ইকোলাই সেল ডাবল হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইকোলাই আমাদের বায়োলজিতে হাইলি ইউটিলাইজড একটা অর্গানিজম বা একটা ব্যাকটেরিয়া, তার সেল ডিভিশনটা খুব ইম্পর্টেন্ট মনে করতে হবে। 20 মিনিটসের মধ্যে ওর একটা পুরো সেল সাইকেল এবং সেল ডিভিশন কমপ্লিট করে ফেলে। এই জায়গাটাও কিন্তু রাখবে, কারণ সেক্ষেত্রে এর থেকে কম, সেই জন্য আমরা জেনারেলি কথাটা বলে রেখেছি। দ্য টাইম অফ মাইটোসিস স্পিসিস টু স্পিসিসে ডিফার করে, স্পেসিফিক টু স্পিসিস, এক একটা স্পিসিসে আলাদা আলাদা হয়ে থাকে। সেটা আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে মনে রাখবো। যদি সেটা ইকোলাই হয় তাহলে সেটা হয়ে যাবে 18 টু 20 মিনিটস। যদি ইস্ট হয় একটা ফাঙ্গাস, সেটা আমরা এক্সপেরিমেন্টে নিই, যেরকম সিডিকে গুলো ইনভেন্ট করা হয়েছিল, ওখান থেকে ডিসকভার করা হয়েছিল সিডিকে সাইক্লিন, এদেরকে তাদের দেখা গেছিল যে 90 মিনিট, 1.5 ঘন্টার মধ্যে তাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন কমপ্লিট হয়ে যায়। আবার হিউম্যানের ক্ষেত্রে হোল সেল সাইকেল ইজ 24 আওয়ার্স অ্যাভারেজ। আমাদের বডির বিভিন্ন সেলে কিন্তু একটু ডিফারও করে, এগুলো সব হায়ার ক্লাসেস স্টাডিতে দেখা যায়, কিন্তু জেনারেলি মনে রাখো এগুলোই। ইট ইজ অলসো ডিপেন্ড আপন দ্য টেম্পারেচার অ্যান্ড টাইপ অফ দ্য টিস্যু। মনে রাখবে টিস্যুর টাইপের উপরে, যে কথাটা কিছুক্ষণ আগেই বললাম, যে টেম্পারেচারটা যদি অপটিমাম থাকে, মনে রাখবে নট টু হাই নট টু লো, মিডিয়ামের মধ্যে অপটিমাম, খুব বেটার টেম্পারেচার, তাহলে সেল ডিভিশন ইজ অলওয়েজ ভালোভাবে হয়। যদি সেল ডিভিশনকে আমরা টেম্পারেচারটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, এনজাইমের ক্ষেত্রে আমরা দেখবো, এনজাইম যখন পড়বো তখন জানবে যে রেফ্রিজারেটরের মধ্যে দেখবে সেল ডিভিশনটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া, এনজাইমের অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করে দিয়ে। কিভাবে? ওই টেম্পারেচারটা ডাউন করে দিলেই তখন কিন্তু যেই ব্যাকটেরিয়াদের সেল সাইকেল সেল ডিভিশনের জন্য 20 মিনিটস বা 25 মিনিটস বা 15 মিনিটস লাগছিল, তাদেরটা একদম আরো কমিয়ে ফেলা যায়। সেক্ষেত্রে সেল আর ডিভাইড করে না। টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আবার যদি টু হাই টেম্পারেচার হয় তাহলেও সেল ডিভিশনের যে টাইম সেটা ডিপেন্ড করে, তারটা কম বা বেশি হয়ে যায়। মাইটোসিস অকার্স ইন বোথ ডিপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড সেল। রিমেম্বার দিস ইনফরমেশন, এর আগেই বলেছি। বাট অ্যানিমেল সেলের ক্ষেত্রে মাইটোসিস শুধু সোমাটিক সেলেই হয়। ইট অলসো অকার্স ইন পলিপ্লয়েড সেল, যেখানে অনেকগুলো প্লয়েডি, পলিপ্লয়েড মানে ইউপ্লয়েডি, তোমরা জানো প্লয়েডি মিনস দ্য নাম্বার অফ ক্রোমোজোম, মোর নাম্বার অফ পলিপ্লয়েড, যার মধ্যে
ক্রোমোজোমের সেট, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, এটাকে পলিপ্লয়েড বলা হয়। ওই যে বললাম না n 2n 3n 4n, এই যে n গুলো, n নাম্বারটা বেড়ে গেল, n নাম্বারটা কনস্ট্যান্ট থাকে কিন্তু তার সেট সংখ্যা, সেট 1 সেট n, 2 সেট 2n, 3 সেট 3n। ট্রিপ্লয়েড আমরা কোথায় দেখতে পাই? ট্রিপ্লয়েড সেট, ট্রিপ্লয়েড আমরা জানবো, আগেই তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি। ক্রপ আছে না, বিভিন্ন ধরনের যে বাংলায় বলে শস্য বা ধান গম, এগুলোতে ট্রিপ্লয়েড সেল দেখতে পাওয়া যায়। আমরা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, তাতে ট্রিপ্লয়েড দেখতে পাই, ঠিক আছে। এরকম টেট্রাপ্লয়েড, হেক্সাপ্লয়েড আমরা গম টমের ক্ষেত্রে দেখতে পাই। দেখবে এই যে পলিপ্লয়েড সেলের মধ্যেও একই রকম হয়, প্লয়েড এখানে ডাজ নট ম্যাটার। মনে করো হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, হাফপ্লয়েড, ডিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, ট্রিপ্লয়েড, এই যে প্লয়েড, যতই প্লয়েডই থাক না কেন মাইটোসিস হবে, ইকুয়াল ডিভিশন। অর্থাৎ যদি কেউ টেট্রাপ্লয়েড একটা সেল হয়, 4n হয়, সেটা 4n, সি নাম কিন্তু 4n, n মানে সেট অফ ক্রোমোজোম বলছি। 4n সেল থাকলে তার যদি মাইটোসিস হয়, আফটার মাইটোসিস ইট উইল বি 4n। যদি 2n সেল হয় আফটার মাইটোসিস ইট উইল বি 2n। একটা সেল, মাদার সেল যদি n হয়, আফটার মাইটোসিস ইট উইল বি n। এই যে n to n, 2n to 2n, 3n to 3n, 4n to 4n ইকুয়াল থাকলো মাইটোসিস, মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। ইন প্ল্যান্টস মাইটোসিস ইজ কমনলি সিন ইন এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল মানে এনি বডির টিপ পার্ট, টিপ, একটা গাছের একদম আগা, এটাকে বলে মেরিস্টেম। অফ দ্য রুট টিপ অ্যান্ড শুট টিপ। রুট টিপ তোমরা জানো, অনিয়নের রুট টিপে তোমরা দেখেছো রুটের একদম প্রান্ত দেশ বা আগাটা একদম টিপটা, সেরকম শুট মানে পুরো স্টেম যে পার্টটা, মানে অল পার্টটি তো শুট বলা হয়। আমরা ল্যান্ডের উপরে থাকা হোল পার্টটাকে শুট, লিফ, স্টেম, এভরিথিং শুট। শুটেরও যদি স্টেমের একদম টিপ পার্ট হয়, সেটা লিফের টিপ পার্ট, যে কোনো টিপ পার্ট হবে। টিপ পার্টই হয়ে থাকে মাইটোসিস। লোকালাইজড অ্যান্ড আনলিমিটেড গ্রোথ, পার্টিকুলারলি ইন কেস অফ প্ল্যান্টস। লোকালাইজড, এই কথাটা এর আগেই বলেছি, লোকালাইজ একটা জায়গায় স্থির থাকে, কারণ গোটা বডিতে সব জায়গায় ছড়িয়ে থাকে না। কারণ যেখানে মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি আছে, যেমন কর্ক ক্যাম্বিয়াম বা ভাস্কুলার ক্যাম্বিয়াম, অথবা একদম টিপ অফ দ্য প্ল্যান্ট, এই যে কতগুলো লোকাল জায়গা আছে, অথবা নোড, ইন্টারনোড নয় কিন্তু নোড। নোড পার্ট কোনগুলো? গাছের মধ্যে যে গাঁটগুলো হয় বলেছিলাম, ওই গাঁটগুলোতে নোড বলা হয়। ওই নোড পার্টেও ওই লোকাল কিছু কিছু পার্টে হয়ে থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। বাট অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এর আগে আমি বলেছি অল দ্য বডি পার্টে যে কোনো জায়গায় হতে পারে, লিভারে আলাদা করে হতে পারে, বা যে কোনো পার্টি হতে পারে। মাইটোসিস অকার্স ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট মানে জানো, একটা বডিতে যখন স্পার্ম অ্যান্ড ওভাম মিট করে, তারপরে গিয়ে এমব্রায়োতে কনভার্ট করে, যে ভ্রূণ বলা হয় বাংলায়, সে ভ্রূণটা যদি বড় না হয়, যদি মাইটোসিস না হতো, তাহলে তো আমরা জন্মই নিতে পারতাম না, ফিটাস হতাম না, বা নিউবর্ন বেবিও হতো না। কাজেই এমব্রায়ো যখন ডেভেলপ করতে থাকে, তখন পুরো হাই রেঞ্জ অফ মাইটোসিস হতে থাকে। মাইটোসিস যত হয় তত অর্গান সিস্টেম আমাদের গ্রো করতে থাকে। আমরা যদি হিউম্যানের কথা বলি, হিউম্যানের উম্ব বা মায়ের পেটে এই মাইটোসিস সেল ডিভিশন ম্যাক্সিমাম হতে থাকে। ফলে একটা অর্গানিজম, সে আমাদের গরু মা, গোমাতা হতে পারে, বা আমরা মানুষের মাদার হতে পারে, যে কোনো মাদার, পাখির ক্ষেত্রে হতে পারে, ডিমের মধ্যে গ্রো করে। ডিমের ক্ষেত্রে একটু আলাদা, বাইরে গিয়ে সেল ডিভিশনটা বেশি হয়, কারণ ইয়ক থাকে, ইয়কের মধ্যে, ডিমের মধ্যে সে সেলটা যখন হাইলি মাইটোসিস করতে থাকে, তখন সেটা ডিমের মধ্যে একটা ছোট্ট বাচ্চা জন্ম নেয়, যারাই ডিম ফুটিয়ে বাচ্চা করে। মনে রাখবে, ইট ইজ দ্য মেইন ডিভিশন অফ গ্রোথ। মনে রাখো, মেইন গ্রোথের একটা মেইন পয়েন্ট হচ্ছে মাইটোসিস। কাজে মাইটোসিস মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এবার আমরা চলে আসছি মাইটোসিসের কিছু ফেজে। কি কি ফেজ আমরা মাইটোসিসে দেখতে পাই? আমরা বারবার বলবো, প্রোফেজ, দ্য লংগেস্ট ফেজ। আমরা একটা স্কেল নাও, এতটুকু লম্বা একটা স্কেল নিয়েছো, মনে করো এই স্কেলটাকে তোমরা 4টে ভাগে ভাগ করেছো। 4টে ভাগে ভাগ করলে কিন্তু ইকুয়াল ভাগ করলে হবে না। ওই স্কেলটা সব থেকে বড় যে ভাগটা, অলমোস্ট হাফ, এইটার মধ্যে আসবে প্রোফেজ। এবার বাকি যে হাফটা হলো, সেই হাফটুকুর মধ্যে তোমাদের বাকি 3টে ফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ, তাদের মধ্যে আবার লেংথের ডিফার করবে। আমরা টাইম দিয়ে বলে দেব যে কোনটা লংগেস্ট আর কোনটা শর্টেস্ট ফেজ। সেই হিসেবে শর্টেস্ট ফেজ হচ্ছে অ্যানাফেজ। এটা কিন্তু এক্সামে আসে, মনে রাখবে, দ্য লংগেস্ট ফেজ ইজ প্রোফেজ অ্যান্ড দ্য শর্টেস্ট ফেজ ইজ অ্যানাফেজ। এছাড়া মাঝখানে আরো দুটো ফেজ রয়ে গেছে, তাকে বলবো মেটাফেজ অ্যান্ড টেলোফেজ। টেলোফেজ মানে লাস্ট ফেজ। এরপরে আরেকটা ফেজও চলে, সেটাকে আমরা ডিভিশনাল ফেজ, সাইটোকাইনেসিস ফেজ। মনে রাখবে, সাইটোকাইনেসিস মানে একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস ফেজ। আমরা এর আগে যে তোমাদের ছকটা দেখিয়েছিলাম,
দেখো ছকটাকে একবার তোমাদের মাথায় বলে দেওয়ার চেষ্টা করছি। আমার ওপরে লিখলাম হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশনকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে বলছি একটাকে দেখো সেল ডিভিশনকে কিন্তু আমরা সেল সাইকেলের মধ্যে শুধু এম ফেজটাকে ধরছি। সেল ডিভিশন পার্টটা আমরা কিন্তু ইন্টারফেসকে এখানে এক্সক্লুড করে দিয়ে শুধু ডিভিশনাল ফেজটাকে আনছি, শুধু এম ফেজ থেকে আনছি। সেখানে এম ফেজকে উপরে লিখলাম মাইটোসিস অর ডিভিশনাল ফেজ। ডিভিশনাল ফেজের দুটো পার্ট, একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওন মানে নিউক্লিয়াসটা ডিভাইড করবে, আবার সাইটোকাইনেসিস অনলি সাইটোপ্লাজম ডিভাইড করবে। সাইটোপ্লাজম ডিভাইড যদি না করে তাহলে কি হয়ে যাবে? শুধু ক্যারিওকাইনেসিস হলো একটাই সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস হয়ে যাবে। এবার সাইটোকাইনেসিস হলো মানে এবার তাকে কেটে ভাগ করতে হবে, তারপরে টু ডটার সেল হবে। কারণ সাইটোকাইনেসিস এই পাশটায় আসলাম, সাইটোকাইনেসিস হওয়া মানে দুটো ডটার সেল হলো। একটাই যদি শুধু ক্যারিওকাইনেসিস হয়ে যায় কি হয়ে যাবে? সেল থাকবে একটাই, মাঝখানে দুটো নিউক্লিয়াস হয়ে যাবে ব্যাস। শুধু এই ক্যারিওকাইনেসিস পার্টটায় আমরা চারটে সাব ফেজে ভাগ করেছি মাইটোসিসে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এইটাকে মনে রাখতে ইজি ব্যাপার, আমি সহজে মনে রাখার জন্য পিএমএটি বলি, পিএমএটি দিয়ে ইজিলি মনে রাখা যায়। অথবা যারা মনে রাখতে পিম্যাট এইভাবেও কেউ মনে করে বারবার, তাহলে এই সিরিজটা কখনো ভুল করবে না। অনেক সময় যারা ইনিশিয়ালি শিখছে তাদের পুরো সিরিজটা একটু ভুল হয়ে যায়। আমরা আজকে বায়োলজি যদি পড়াতে নিশ্চয়ই আমাদের ভুল হবে না, সেজন্য পিম্যাট তোমাদের জন্য বলে রাখছি, পিম্যাট দিয়ে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এইভাবে পিম্যাট দিয়ে। এবার পিম্যাট হলে কি হলো? দুটো সেল, দুটো নিউক্লিয়াস ডিভাইড হলো, এটা ক্যারিওকাইনেসিস হলো। এবার ক্যারিওকাইনেসিস হলে তো সেলটা ডিভাইড করেনি, এরপরে চলে আসতে হবে এই সাইডে। এই সাইডে কি আছে? সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটো মিন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা যখন ভাগ হয়ে যাবে তখন দুটো একদম ইন্ডিভিজুয়াল ডটার সেল হয়ে গেল। তাহলে ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস মিলে টু ডটার সেল আলটিমেটলি হয়। তাহলে এখানে যে ফোর ফেজ বললাম এটা ক্যারিওকাইনেসিসের চারটে স্টেজ তোমাদের দেখিয়ে দেওয়া হলো, অর্থাৎ নিউক্লিয়াস ডিভিশনের চারটে স্টেজ। এটাকে এবার একটা তোমরা ড্রয়িং করে রাখতে পারো, যদি এভাবে করো তাহলেও রাখতে পারো, অথবা নর্মাল সার্কেল করে এই যে বেরিয়ে আসছে পার্টটুকুকে তোমরা নাও দেখাতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। কারণ এটাকে লিখতে সুবিধার জন্য এত বড় বড় করে লেখা হয়েছে, তা না করলে নর্মাল দাগ দিয়ে দেখিয়ে দিলেও হয়ে যাবে। বাট খুব সুন্দরভাবে এখানে ডেসক্রাইব করা হয়েছে। দেখো এখানের মধ্যে আমরা দেখো খুব সুন্দরভাবে এখানে একটা কালার এটা দেওয়া হচ্ছে 1, 2 and 3, এই তিনটে ফেজ কে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই তিনটে ফেজকে একসঙ্গে কি বলা হচ্ছে? এদের বলা হচ্ছে ইন্টারফেজ। এই সময় সেলটা ডিভাইড করছে না, বাট সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়ে G1, S, G2 দিয়ে তারা সেলটা গ্রো করছে। এবার গ্রো করার পরে এই যে ছোট্ট মাঝখানে চিলতে যে ভাগটি রয়ে গেছে, এখানে তোমাদের ইয়েলো দিয়ে দেখাচ্ছে, এই পার্টটুকু কিন্তু শুধুমাত্র এম ফেজ বা মাইটোটিক ফেজ। আর এই মাইটোটিক ফেজকে এই যে এখানে তোমাদের বড় করে দেখানো হয়েছে, বুঝতে পেরেছো? দেখো G0 ফেজ 10 আওয়ার্স টাইম, এটা তোমাদের একবার বলে রাখলাম অ্যাভারেজে। এগুলো কিন্তু ডেটা ডিফার করে, বলেছিলাম স্পিসিস টু স্পিসিস ডিফার করে। দেখো সেল গ্রোথ এই জায়গাটা মেন ফ্যাক্টর বলে দেওয়া আছে এই জায়গাটা। তারপরে আসলো 2 স্টেপে আসছো 9 আওয়ার্স লাগছে। দেখো 9 আওয়ার্স কোথায় লাগে? যদি আমি বলেছি একটু কম লাগছে, এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এটা একটু অনেক সময় বেড়ে যায়। ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস, এই পার্টগুলো হয়ে থাকে। সেন্ট্রিওল ডুপ্লিকেশন অ্যানিমেল হলে তাহলে হয়, কিন্তু সেন্ট্রিওল ডুপ্লিকেশনটা এখানে হবে না, বিকজ সেন্ট্রিওল প্ল্যান্ট সেলে থাকে না। ক্রোমোজোম ডুপ্লিকেশনটা মেইন ইনফরমেশন ভাবতে হবে, কারণ সেন্ট্রিওলটা নিউক্লিয়াসে হয় না, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে হয়, কারণ সেলটা তো আছেই। তারপরে আসলো স্টেপ 3তে আমরা G2 ফেজ, যেটা ইন্টারফেজের শর্ট ফেজ বলা যায়, সেটা 4 আওয়ার্সের মধ্যে হয়ে যায়, যেটা আমাদের সেল গ্রোজ অ্যান্ড গ্যাপস ফর ডিফারেন্ট টাইপ অফ আমাদের সেলের যে ডুপ্লিকেশন হয়, তার মধ্যে আমি আগের দিন বলেছিলাম মাইটোকন্ড্রিয়া। তারপরে যদি প্ল্যান্ট হয় সেক্ষেত্রে প্লাস্টিড, অ্যানিমেল হলে তো প্লাস্টিড থাকে না, সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া ডুপ্লিকেট হয়ে যাবে। অ্যানিমেল সেলে মাইটোকন্ড্রিয়া থাকে না, তোমরা এগুলো জানো। এবং মাইক্রোটিউবিউল যেগুলো এই যে থ্রেডগুলো তৈরি করবে, যে স্পিন্ডল ফাইবার করবে, তারাও কিন্তু G2 ফেজে হয়। একবার আমরা রিকালেক্ট করে দিলাম, বারবার বলছি যাতে সেল সাইকেল খুব ভালো করে তোমরা শিখতে পারো। আশা করি এই ক্লাসগুলো তোমাদের যারা মন দিয়ে শুনবে তাদের খুবই ভালো লাগবে। আর যারা মনে করবে তাড়াতাড়ি করে স্যার সিলেবাস কমপ্লিট করো,
তাহলে তাদের ভালো লাগবে না, এগুলো সব স্কিপ করে যেতে পারতাম। মনের মধ্যে ঢুকিয়ে দেবার জন্য আমি এই ক্লাসগুলো করাচ্ছি, মনে রাখবে, কারণ এটাকে একটু স্পেশাল এমফাসিস দিচ্ছি, কারণ দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। এরকম ক্লাস 11 এর সব টপিক বেসিক কনসেপ্ট। আজকে যদি তোমরা সময় নিতে বলো, যদি এরপরে আমাকে হার্ট রিলেটেড চ্যাপ্টারটা বলো, সেটাকে আমি এত বড় করে যাবে। একটা হার্ট রিলেটেড চ্যাপ্টারকে আমি পুরো 3 থেকে 4 মাস ধরে করানো সম্ভব, ডেইলি করালে। এতটা ইনফরমেশন আমার কাছে আছে। ওটা কি তোমরা করতে চাইবে? যদি করতে চাও, ইয়েস আই ক্যান গিভ। তাহলে ওই হার্ট করিয়ে দিলেও তোমরা নিটের মতো করিয়ে দিতে পারবো। মনে রাখবে, আলিপুরদুয়ারে বসে নিটকে যদি করাতে হয়, তাহলে এইভাবে ডেপথে যদি করা যায়, টাইম আমার কাছে নেই বলে, ফাস্ট করতে হয় বলে, একটু এই জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি করি কয়েকটা ক্লাস। এই ক্লাসটা বিশেষ করে দেখবে অনেক কথা রিপিট করব, একটাই কারণ, আমি চাইছি সেল ডিভিশন যেন তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে থাকে, বেসিক অফ বায়োলজি। দেখো, এবার সেই এম পেজ অর্থাৎ ইয়েলো কালার পার্টটাকে তোমাদের সামনে তুলে ধরছি আমি, এবার রেড দিয়ে দেখাচ্ছি। এখানের মধ্যে দেখো প্রোফেজ, দেখো সব থেকে বড়, সব থেকে লং টাইম নিয়েছে। মেটাফেজের মধ্যেও একটা টাইম গ্যাপ নিয়েছে। তারপরে অ্যানাফেজ আরেকটু ছোট, টেলোফেজটাও এরকম নিয়েছে। এবং তারপরে যেটা বলছিলাম, এই যে এই পার্টটাকে আমি একটা হোয়াইট কালার দিয়ে দেখিয়ে দেবো। এই যে ছোট এই পার্টটুকু হোয়াইট কালার দেখালাম, দিস পার্ট ইজ সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমটা ডিভাইড হয়। তাহলে 1 2 3 4 দিয়ে ক্যারিওকাইনেসিস, আর হোয়াইট পার্টটি দিয়ে যেটা দেখালাম সেটা সাইটোকাইনেসিস বা এম পেজ। এটা জেনারেলি 1 আওয়ার লিখে দিয়েছি, বাট এটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। আবার বলছি, আজকে যার টোটাল সেল সাইকেলটাই, সেল ডিভিশনটা 18 মিনিট টু 20 মিনিট হয় ইকোলের ক্ষেত্রে, তার ক্ষেত্রে তো 1 আওয়ার হবে না। পার্সেন্টেজে আমরা সেটা বের করে ফেলতে পারি, বাট এইটাকে ওভারঅল একটা হিউম্যানের সেলকে নিয়ে আমরা ক্যালকুলেট করলাম। দেখো 10 + 9 এ 19, + 4 এ 23, + 1 এ 24। এটা একটা হিউম্যান সেলের তোমাদের সামনে দেখা হয়েছে পুরো সেল সাইকেল। বিউটিফুল পিকচার, বিউটিফুলি তোমাদের কাছে ইলাস্ট্রেট করা হয়েছে। এটা একবার যদি এটাকে একবার মনে রাখতে পারো, তাহলে সেল সাইকেল নিজের মতো আঁকতে পারো। বলো তো, এখানে বলে দিই কখন, এটা তো সেলটা ডিভিশন হচ্ছে, যদি সেলটা ডিভিশন না হয় কোন জায়গায় গিয়ে সেলটা স্টপ করে যাবে, দেখি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ঠিক বলেছো, ওরা সবসময় গিয়ে তারা G1 ফেজে এই জায়গাটা গিয়ে সেলটা স্টপ করে যাবে। এইখানে সেলটা একদম ডট স্টপ, এবং এখানে সেলটা ডিভাইড করবে না, মানে সেলটা পার্মানেন্ট হয়ে যাবে। কিন্তু যদি সে একবার এস ফেজে চলে আসে, সেল মাস্ট ডিভাইড করে যেতে হবেই। দুটো সেল যতক্ষণ না হচ্ছে, দুটো নিউক্লিয়াস যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ চলতেই থাকবে। একটা আরেকটা ইনফরমেশন তোমাদের এখনই দিয়ে দিই, মনে পড়লো, পরে হয়তো ভুলে যাব তোমাদের। আচ্ছা, এমন কি কখনো হতে পারে যে কোনো সেলের মধ্যে শুধু ক্যারিওকাইনেসিস হলো, সাইটোকাইনেসিস হলো না? পসিবল? ইয়েস পসিবল, ইয়েস অবভিয়াসলি পসিবল। একটা সেলের মধ্যে একটাই সেল থাকলো, তাতে শুধু ক্যারিওকাইনেসিস হয়েছে, মানে নিউক্লিয়াসটা ডিভাইড করে গেছে, দুটো নিউক্লিয়াস হয়েছে, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, PMAT হয়ে গেল, মানে দুটো নিউক্লিয়াস। দেখবো এরপরে দুটো নিউক্লিয়াস হয়ে গেছে, কিন্তু সেলটা ডিভাইড করেনি। এই অবস্থায় যদি প্ল্যান্ট সেল হয়, তাকে বলি আমরা সিনোসাইটিক সেল। সিনোসাইট, এটাকে অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড সেল। একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস, জেনারেলি কম হয়, কিন্তু কিছু ফাঙ্গাসের ক্ষেত্রে এটা দেখা যায় সিনোসাইট অবস্থা। আর ইফ ইট ইজ ইন প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেল, প্ল্যান্ট সেলের তো সিনোসাইট বললাম, যদি সেটা অ্যানিম্যাল সেল হয়, তাহলে একটাই সেল, তার মধ্যে ক্যারিওকাইনেসিস হয়েছে, সাইটোকাইনেসিস তখন হয়, সাইটোপ্লাজম ভাগ করেনি। একটাই সেলের মধ্যে বারবার শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে, নিউক্লিয়াসটা বারবার খালি ডিভাইড করছে, সেক্ষেত্রে মাল্টি নিউক্লিয়েটেড অ্যানিম্যাল সেল হতে পারে, যেগুলোকে বলা হয় সিনসিটিয়াম। মনে রাখবে, সিনোসাইট অ্যান্ড সিনসিটিয়াম লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে এগুলো দেখা যায়, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে, ঠিক আছে, সিনসিটিয়াম কন্ডিশন দেখা যেতে পারে। সিনোসাইট ইন কেস অফ প্ল্যান্ট সেল, সিনসিটিয়াম মাল্টিনিউক্লিয়েটেড অ্যানিম্যাল সেল। কখন হবে? যখন সাইটোকাইনেসিস হবে না। যাই হোক, এগুলো তোমাদের বলে রাখলাম। কাজে আর সাইটোকাইনেসিস হয়ে গেল মানে টু ডটার সেল হয়ে গেল, কাজে বলার দরকার নেই, পুরো আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, ফ্যামিলি দুটো সেপারেট হয়ে গেল, দুটো হেড নিয়ে ফ্যামিলি সেপারেট হয়ে গেল, ডটার সেল হয়ে গেল। এই সেল সাইকেলের ব্যাপারটা কিন্তু কমপ্লিট হলো। এই যে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। চলো, মাইটোটিক ডিভিশন, ফলোইং ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা আগেই বলে দিয়েছি। এখন আসছি আমরা 1 by 1 মাইটোটিক ডিভিশন। এটাই কিন্তু রিয়েল মাইটোসিস শুরু হয়ে গেল তোমাদের, কারণ আমরা জানি ডিভিশনাল ফেজ, এম ফেজ বা মাইটোটিক ফেজ হ্যাজ 4 phases of nucleus। মনে রাখবে, ক্যারিওকাইনেসিস শুধু নিউক্লিয়াসটার পার্ট, সেলটার কোনো ডিভাইড এখন হবে না। সেল ডিভাইড হবে কখন? কখন হবে?
সাইটোকাইনেসিস পর, কিন্তু আগে আমি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ শুধু ক্যারিওকাইনেস, নিউক্লিয়াসটাকে ডিভাইড হবে। চলো, ইট ইজ দ্য লংগেস্ট ফেজ অফ মাইটোসিস। মাইটোসিসের লংগেস্ট ফেজ প্রোফেজ, এটা বারবারই বলে দিচ্ছি, লংগেস্ট ফেজ, লংগেস্ট। ইট টেক্স 71 মিনিটস ইন অনিয়ন রুট টিপ সেল, 71 মিনিটস। দেখো এগুলো কিন্তু আমরা এখন মিনিটে বলছি, আওয়ারে বলা হচ্ছে না, এর আগের সেল সাইকেল আওয়ারে বলা ছিল, এখন মিনিট। এভারেজ, কেন এগুলো ডেটা, এগুলো মনে রাখবে, এগুলো অনেক সময়তেই বড় বড় এক্সামে আসে, যা আমাদের বর্তমান সিলেবাস যে বই ইনফরমেশন দিয়েছে সেগুলো রাখবো, অথবা এগুলোকে আলাদা ডেটা যদি পাওয়া যায়, হয়তো আজ থেকে 10 বছর 20 বছর পরে এই ইনফরমেশন গুলো বদলে যেতে পারে, অথবা একই থাকতে পারে। রিসার্চ হচ্ছে তো কন্টিনিউয়াস, আমরা দেখো রিসার্চ করি না, আমরা ইনফরমেশন যেমন যেমন দেয় তোমাদের সামনে ইনফরমেশন গুলো কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি। আজকে 71 মিনিট দিয়েছে, 71 মিনিটই রাখবে। 2 to 3% অফ সেল সাইকেল, সেল সাইকেলের 2 থেকে 3% সময় প্রোফেজ নেয়, টোটাল সেল সাইকেলের কথা বলছি। 3% মানে টাইম তোমরা ক্যালকুলেট করলে ইজিলি বুঝতে পারবে। প্রোফেজ ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু 3 সাব ফেজেস, খুব ইম্পর্টেন্ট। আমরা এখন ওই পিএমএটির প্রোফেজ ফেজটায় আছি, তার আবার 3টে সাব ফেজে পড়তে হবে যদি আমরা ডিটেলে পড়ি। মনে রাখবে লেখার সময় কিন্তু যখন নোট করা হবে, যে নোটগুলো হ্যান্ডআউট হিসেবে আমি তোমাদের দিই, সেখানে কিন্তু প্রোফেজের এত ডিভিশন করা নেই, অল্প অল্প করে বলা আছে। কিন্তু এখন তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, কারণ এই পার্টটা না পরপর একটু গুলিয়ে যায়, অনেকের ক্ষেত্রে গুলিয়ে যায় বলে, কারণ দেখো এই সেল ডিভিশন তো অল অর্গানিজমে হয়, কাজে অল অর্গানিজমের জন্য এটা একদম কনস্ট্যান্ট। এগুলো আমরা সবচেয়ে অ্যাডভান্স অর্গানিজম, আমাদের থেকে লোয়ার অর্গানিজম আছে, আমাদের থেকে অ্যাডভান্স নেই, কিন্তু যদি ভবিষ্যতে কখনো আসে বা তাদের ক্ষেত্রে এই ফেজেস গুলোই হবে। কাজে এই জন্যই এই সেল ডিভিশন পার্টটাকে আমি একটু জোর দিচ্ছি। এটা পরীক্ষার জন্য কম, পরীক্ষার জন্য এত কথা না বলে আমি এটাকে একটা ক্লাসে কমপ্লিট করে দেওয়া যেত, অল্প অল্প ইনফরমেশন দিয়ে এক্সাম রিলেটেড খতম হয়ে গেছে। একবার তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি যে ডেপথে পড়ালে কতটা ডেপথে পড়ানো যেতে পারে। আমি এত ডেপথে অন্য টপিকগুলোতে যাব না, কারণ দেখবে এই মোটা মোটা বই অ্যাভেলেবেল আছে, সমস্ত বই থেকে ইনফরমেশন গ্যাদার করা হয়েছে, গ্যাদার করে দিতে গেলে টাইম লাগে। সেই টাইমটা দেওয়া যায় আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ, লেট প্রোফেজ। প্রোফেজটারই ছোট প্রোফেজটা ছিল যেটা সব থেকে লংগেস্ট, তারও আবার 1 2 3 আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ, লেট প্রোফেজ, 3টে প্রোফেজে ভাগ করছি, কারণ এটা ডেসক্রিপশনের সুবিধা হবে। মনে রাখবে সেল কিন্তু এগুলো জানে না, এগুলো আমরা যারা হিউম্যান বিং, যারা রিসার্চার, যারা যে রিসার্চার আমাদের ইনফরমেশন প্রোভাইড করেছেন, তারা এইভাবে ভাগ করে দিয়েছেন আর্লি, মিড অ্যান্ড লেট। তাই আমরা ওই প্রোফেজেরও এবার আরেকটু ছোট ভাগে আলোচনা করছি, যাকে আমরা প্রথমে বলছি আর্লি প্রোফেজ, অর্থাৎ একদম শুরু থেকে কিভাবে প্রোফেজটা হচ্ছে। At this phase begins with the viscosity and interactive index of the cell increases. Viscosity increase কে এখন করে, মনে রাখবে যত একটা সেল যখন ডিভাইড করা শুরু করবে তখন সেলটা থেকে ডিহাইড্রেশন হতে শুরু করবে, অর্থাৎ ওয়াটার মলিকুলগুলো H2O যে মলিকুল সেটা অল্প 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 করে বেরিয়ে যেতে থাকবে। যদি বেরিয়ে যায় সেটা ভিসকোসিটিতে ইনক্রিজ করে যাবে না, ডেন্স হয়ে যাবে না সেলটা, এবং তার ইন্ডেক্স যেটা হয় সেটা একদম ক্রমাগত, এটা যেটাকে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আমরা প্রতিসরণ বাংলায় বলে এটাকে, প্রতিসরণ গুণাঙ্ক বাংলায় বলি, সেই রিফ্র্যাক্টিভ ইনক্রিজ করে যাবে, বেড়ে যাবে, যাতে করে ভিজিবিলিটিটা বাড়তে শুরু করে। নর্মাল সেলকে যখন আমরা একটা মাইক্রোস্কোপে দেখি তখন কোনো অর্গানেলি বা কিছু দেখিনি, কেন বলতো সেলের সাইটোপ্লাজমের সঙ্গে অর্গানেলির যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক সেম থাকে, তাই সেম যখন সেগুলো রিফ্লেক্ট করে আসে সেগুলোকে আমরা সব মিলেমিশে দেখি। এবার গোটা সেলের মধ্যে যদি ভিসকোসিটিটা বাড়তে শুরু করবে তখন ধীরে ধীরে সেলটা কিন্তু ভিজিবল হতে শুরু করবে, ঠিক আছে, বিকজ ওয়াটার সে রিপেল করতে শুরু করবে, ওয়াটার বেরোতে শুরু করবে, ঠিক আছে। তো থ্রেডগুলো ক্রমাগত স্পষ্ট হতে শুরু করবে। মানে একটা উদাহরণ তোমাদের সামনে দিই, একটা বালতির মধ্যে দেখবে কিছু প্লাস্টিকের থ্রেড ঢুকে আছে, সেই থ্রেডগুলোকে তুমি স্পষ্ট দেখতে পাবে না। তুমি জলটা যদি আস্তে 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 ফেলে দাও, দেখবে ওই থ্রেডগুলো যেন পরিষ্কার হতে শুরু করেছে, এবং দেখবে বালতির কোণার মধ্যে পুরো থ্রেডগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তুমি দেখতেও পাচ্ছ, হাত দিয়ে তুলে আনতে পারবে। অর্থাৎ এইভাবে জলটা প্রথমে বাংলায় বলে জল বিয়োজন বা ওয়াটার রিপেল করতে, ওয়াটার বেরিয়ে যেতে শুরু করবে। ইন আর্লি প্রোফেজ the chromatin thread separate and form
দ্য ক্রোমাটিন রেটিকুলাম, আস্তে আস্তে ক্রোমাটিন রেটিকুলাম হতে থাকবে। ক্রোমাটিন গুলো একেবারেই পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, আস্তে আস্তে এগুলো জালের মতো, এরকম নেটের মতো ক্রমাগত স্পষ্ট হতে শুরু করবে। অ্যান্ড আন্ডারগো স্পাইরালাইজেশন, অর্থাৎ পেঁচাতে শুরু করবে। এক্সেলেন্ট ঘটনা, আর্লি শুরু করবে। এভরিথিং, যত যত ঘটনা আমরা প্রফেসে বলবো সবকটা উইল স্টার্ট অর্থাৎ শুরু হবে। এবার স্পাইরালটা হবে কি দিয়ে? ওই যে হিস্টোন প্রোটিনের কথা বলেছিলাম, হিস্টোন প্রোটিনে অল্প অল্প পাক খেতে শুরু করবে, কেননা ডিএনএটাকে কনডেন্সড হতে হবে এবং ক্রোমোজোমটাকে তত স্পষ্ট হতে শুরু করবে। মনে রাখবে একটা সুতো আছে, পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়িতে, সেই সুতোগুলোকে ভালো টের পাবে না, কিন্তু সুতোগুলোকে যত তুমি গোটাতে শুরু করবে একটা রিলের মধ্যে, রিলটা এখানে কি হিস্টোন প্রোটিন, গোটাতে শুরু করবে তত প্রথমে পুরো সুতোটাকে একটা কনডেন্স বলে মনে হবে, তাই না? কেন ক্রোমোজোম ক্রমাগত স্পষ্ট বা পরিষ্কার বা প্রমিনেন্ট হতে হবে। at this time this chromatin thread looks like branch of wool, আমরা বাঞ্চ অফ উল, একটা উলের বাঞ্চের মতো দেখাবে। কিভাবে? উলগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবার উলগুলোকে আমি গোটাতে শুরু করেছি। লাচি বলা হয় অনেকে বলে, উলের লাচি। আস্তে আস্তে দেখবে একটা পুরো বাঞ্চ হয়ে গেছে এরকম। সো দিস ইজ নোন অ্যাজ স্প্রাইম স্টেজ, SPIREME। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ক্রমাগত আমরা আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি, শুরু করেছে সব কটা। তাহলে ওয়াটার রিপেলেন্ট টাইম আসছে, ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্রোমাটিন থ্রেডগুলো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ক্রোমাটিন থ্রেডস আর কন্ডেন্সিং, তারা অ্যান্ড স্পাইরালি, অ্যান্ড এটা হচ্ছে স্পাইরাল করতে থাকবে, এরা গোটাতে শুরু করবে, প্যাচ খেতে শুরু করবে, ঠিক আছে, একটা প্যাচাতে শুরু করবে, বিকজ ক্রোমোজোমের এখন একটা রোল থাকবে। দেখো এই যে শুরু হলো স্টেজেস অফ মাইটোসিস, আর্লি প্রোফেজ, ডিএনএ begins to condense, DNA begins to condense, DNA কনডেন্স হতে শুরু করবে, ডিএনএ কনডেন্স হতে শুরু করেছে। দেখো এখানে উল লাইক স্ট্রাকচার, এখানে কি হয়ে গেছে? এই যে ডিএনএ গুলো কনডেন্স করতে শুরু করেছে, পুরো ডিএনএ আস্তে আস্তে প্যাচ খেতে শুরু করেছে, কিন্তু দুটো থ্রেড দেখতে পাচ্ছ। দেখো এই যে সেন্ট্রোমিয়ার পার্ট মাঝখানে এখানে অ্যাটাচ হয়ে আছে, এখানে একটা সেন্ট্রোমিয়ার পার্টে অ্যাটাচ হয়ে আছে, এখানে একটা সেন্ট্রোমিয়ার পার্টে অ্যাটাচ হয়ে থাকবে, এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে কিন্তু সব ডাবল। কেন ডাবল বলো তো? ডাবল ডাবল দেখছো কেন? কারণ এই সেলটা পুরো ইন্টারফেস পার করেছে, ইন্টারফেজের মধ্যে একটা ফেজ ছিল এস ফেজ, সেটাকেও সে পার করেছে। এস ফেজের মধ্যে কি ছিল? ডিএনএ ডুপ্লিকেট করেছে, ডিএনএ ডাবল হয়েছে, কিন্তু সেন্ট্রোমিয়ারে লেগে আছে। তাই প্রত্যেকটা থ্রেডের মাঝখানে থেকে দুটো দুটো করে, এই যে দুটো দুটো করে থ্রেড রয়ে গেছে, দুটো থ্রেডগুলো এরকম পেঁচিয়ে থাকবে, পুরো প্যাচ খেয়ে থাকবে, কিন্তু তাও লম্বা থাকবে। কেন? আর্লি প্রোফেজে সে গোটানো সবে শুরু করেছে, তাই উলের মতো এটা দেখানো হলো। তাহলে প্রোফেজে, এটা কিন্তু আর্লি প্রোফেজ। দেখবে ডিউরিং স্পাইরালাইজেশন অর্থাৎ পেঁচানোর সময় দ্য ক্রোমাটিন থ্রেড শোজ প্লেকটোনেমিক কয়েলিং। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের একটা কথা বলে রাখি, দু রকম কয়েলিং আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে দেখতে পাই, একটা প্লেকটোনেমিক কয়েলিং, একটা প্যারানেমিক কয়েলিং। প্লেকটোনেমিক কয়েলিং মানে যে কয়েলিংটা একদম খুব ডেন্স ভাবে একের পর এক লেগে থাকে, একদম খুব জটিল ভাবে, এরকম ভাবে স্পাইরালি প্যাচ করে, ইজিলি এগুলোকে আলাদা করা যায় না। আর প্যারানামিক কয়েলিং কিরকম? আলগা আলগা ভাবে থাকে, কয়েল করে কিন্তু খুব আলগা করে ছেড়ে দেবে। আমি তোমাকে একটা উদাহরণ দিলে প্লেকটোনেমিক প্যারানেমিক বুঝতে পারবে। একটা বাড়িতে যদি বা অনেকগুলো সুতো আছে পুরো জটপট খেয়ে আছে, সেটা প্লেকটোনেমিক কয়েলিং, যেটা মাইটোসিসে দেখা যায়। আর প্যারানেমিক কয়েলিং দেখা যায় মিওসিসে। আবার কয়েলিং তোমাদের অনেকের বাড়িতেই দেখবে তোমরা কয়েল জ্বালাও, কয়েল দেখেছো যে অনেক আজকাল পাওয়া যায় অল আউট বা কাছুয়া, এই ধরনের কিছু অল আউট, যে কয়েল হয় না মশা মারার কয়েল, সে কয়েলগুলোকে যদি দেখবে দুটো কয়েল দেখে মনে হবে পেঁচিয়ে আছে, কিন্তু দুটো কয়েলকে যারা ভালো করে পারে মাঝখানে চাপ দিলে একটু টান মারলে দেখবে কয়েল দুটো খুব ইজিলি খুলে আসে। এটা তাহলে কি কয়েলিং হলো? এটা প্যারানেমিক কয়েলিং। কিন্তু ওই যে পুরো উলগুলো যদি জট পেকে থাকে একটা কয়েলিং করে আছে, তাকে বলবে প্লেকটোনেমিক কয়েলিং। তাই মাইটোসিসের কয়েলিং প্লেকটোনেমিক এক্সামে আসে, আর প্যারানেমিক কয়েলিং মিওসিসে। কোন এক্সামে আসে? আবার বলছি, বোর্ড এক্সামে অতটা আসবে না, শুরুতে বলে দিচ্ছি। বোর্ড এক্সাম কিন্তু একদম ইজি কোশ্চেন হয়, কিন্তু যারা এই ডিটেলটা পড়বে তারা বোর্ড এক্সামের থিঙ্কিংটা লাগাতে পারবে। যদি নাও পারা যায় মনে রাখবে, বা ইন ফিউচারে অনেক রকম
এক্সপেরিমেন্ট বা এক্সাম তোমাদের আসবে। আমার মনে হয় যদি তোমরা ডিটেলে পড়তে চাও, এরকম যদি আমার সব সাবজেক্টকে ডিটেলে নিতে চাও, তাহলে তোমরা বায়োলজিতে অনেকটাই মাস্টার হয়ে যাবে, অনেকটাই ভালো নলেজ হয়ে যাবে। এত ডিটেলে দেখবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিকে যদি করানো হতো, এবং আমার কাছে বায়োলজি করানো, ইফ ইউ গিভ টাইম আই উইল গিভ দিস কাইন্ড অফ নলেজ, সব নলেজ দেবো তোমাদের, সব নলেজকে কালেক্ট করে নিয়ে, কালেক্ট আমাকেও করতে হয়, আমি তো এগুলো পড়েছি ছোটবেলায়, কিন্তু তোমাদের সামনে রাখতে গিয়ে পরপর কতগুলো স্লাইড আনা হয়েছে, কারণ কোনো পয়েন্ট যেন আমার পক্ষ থেকে মিস না যায়। মনে রাখবে এগুলো বিভিন্ন রকম জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এগুলো তোমাদের সামনে রাখা হচ্ছে, কোনো পয়েন্ট যেন সবই জানি। ধরো আজকে যখন আমি লেকচার দিচ্ছি, লেকচার দিতে গিয়ে প্রত্যেকটাকে ডিসকাস করছি, কিন্তু কেন কি আজকে এগুলো না হয়তো যদি আমি খুব সংক্ষেপে বলে দিই, তাড়াহুড়ো করতে যাই, কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস হয়ে যাবে। তার জন্য এই স্লাইড একটা গাইডের কাজ করে, আমাকেও গাইডের কাজ করে এবং তোমাদের ইনফরমেশনটা পৌঁছতে কাজ করে। এই যে আমার কাছ থেকে শুনলে, কোনোদিন যদি এই টপিকটা আসে তোমরা ইজিলি একটা থিঙ্ক করতে পারবে, স্যার তো বলেছিল, স্যারের কাছ থেকে অন্ততপক্ষে শুনেছিলাম। এই শোনার জন্য কিছু ডেপথে ক্লাস লাগবে। ফিজিক্স কেমিস্ট্রিতেও যদি এইভাবে ক্লাস করে, তোমাদের কোনোদিনও ফিজিক্স কেমিস্ট্রি যে কঠিন বলে মনে হয় এইভাবে কখনোই লাগবে না, কারণ জানবে ফিজিক্স কেমিস্ট্রিতেও সবাই এই ডেপথেই পড়ে এবং সেখানেও কিন্তু 100% মার্কস পাওয়া যায়। আজকে আমি যেভাবে করিয়ে দিচ্ছি বায়োলজির এই পার্টটা, কাজে এইভাবে যদি সব করাতে পারতাম বায়োলজিতে আরো বেশি মার্কস থাকতো। তবুও সিলেবাসটা বড় বলে আমাদের কিছুটা স্ট্র্যাটেজিক হয়ে অল্প অল্প করে মানে মানে স্মার্ট স্টাডি করতে হয়। স্মার্ট স্টাডির ক্ষেত্রে কিন্তু এগুলো নয়, আবার বলছি, স্মার্ট স্টাডিতে আমাদের কোশ্চেন দেখে দেখে কিছু সলিড, বাট এট দ্য টাইম অফ ক্লাস এই ক্লাসটা করাচ্ছি শুধু বোঝাবার উদ্দেশ্যে যে কতটা ডেপথে একটা ক্লাসকে নেওয়া যায়। ইন দিস টাইপ অফ কয়েলিং দ্য ক্রোমাটিন থ্রেড কয়েল in itself and with its copied thread it results in condensation of chromosome। এই যে এটাই ক্রোমোজোমের কন্ডেনসেশন করে, অর্থাৎ ক্রোমোজোম কন্ডেনসেশনের জন্য যে কয়েলিং গুলো হচ্ছে তার জন্য দরকার প্লেকটোনেমিক কয়েলিং। ইন কেস অফ মাইটোসিস, মিয়োসিস হলে প্যারানেমিক কয়েলিং, সেটা পরে বলবো আলগা, যেটা খুব ইজিলি সেই কয়েল হচ্ছে কিন্তু কয়েলটাকে ইজিলি আলাদা করা যায়। দ্য কন্ডেনসেশন অফ ক্রোমোজোম বিগিনস ইন আর্লি প্রোফেজ, এটা বিগিন করে, কন্ডেনসেশনটা বিগিন করে দেয় আর্লি প্রোফেজে। অ্যাট দ্য সেম টাইম ডিহাইড্রেশন টেক প্লেস, অর্থাৎ জল বেরিয়ে যেতে শুরু করবে। আর্লি প্রোফেজে আছি, এরপরে প্রোফেজের কোন পার্টে যাব, মিডে যাব, লেটে যাব, প্রোফেজে কিন্তু আছি লংগেস্ট ফেজ, মনে রাখবে। এগেইন ইন অ্যানিমাল সেল কয়েকটা ইনফরমেশন দিয়ে নি। দ্য সেন্ট্রোস্ফিয়ার of centrosome disappear in cytoplasm, সেন্ট্রোস্ফিয়ার অফ সেন্ট্রোজোমটা ডিসঅ্যাপিয়ার করে যায়। সেন্ট্রোস্ফিয়ার কোথায়, দুটো সেন্ট্রিওল নিয়ে যদি অ্যানিমাল সেল হয়, মনে রাখবে তারা কোথায় থাকে, সেন্ট্রোজোমটা থাকে সাইটোপ্লাজমে, তারা কিন্তু ক্যারিও নিউক্লিয়াসের মধ্যে থাকে না, প্যারালালি দুটো জায়গায় কাজ হবে। একটা নিউক্লিয়াসের মধ্যে এই চেঞ্জটা আসছে নিউক্লিয়াসটা, আর তার বাইরের দিকে কি আছে, সাইটোপ্লাজম। যদি অ্যানিমাল সেল হয় সাইটোপ্লাজমে আমরা জানি সেন্ট্রোজোম, যেটা সেন্ট্রোস্ফিয়ার নামেও পরিচিত। সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে, দুটো সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলটা ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে, পুরো ডিসঅ্যাপিয়ার হয় না কিন্তু, মানে ডিসঅ্যাপিয়ার বলছি না, তারা আস্তে আস্তে সেন্ট্রোস্ফিয়ারটা ডিসঅ্যাপিয়ার যে করবে, সেন্ট্রিওলগুলো বেরোতে শুরু করবে, ডিসঅ্যাপিয়ার নয়, কারণ এই সেন্ট্রিওলগুলোই কিন্তু আলটিমেটলি ক্রোমাটিন ফাইবার তৈরি করবে। আর ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে কি, ডিসঅ্যাপিয়ার হচ্ছে নিউক্লিওপ্লাজম আস্তে আস্তে মিশে যেতে শুরু করে। and at the same time নিউক্লিয়ার মেমব্রেন যেটা থাকে সেটা ডট 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 করে আঁকতে হবে। আর্লি প্রোফেজে মানে শুরু হয়েছে, ডট তখনও থাকে, দেখবো the centrioles begin to move towards opposite pole, ছবিতে একটু দেখতে পাবে, একটু পরে দেখাবো। এর আগে যেমন কন্ডেনসেশনটা দেখিয়েছি আর্লি প্রোফেজে, সেরকম জাস্ট সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে, আবার বলছি, সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোজোম মানে হোল, দুটো সেন্ট্রিওল নিয়ে যে হোল ইউনিফাইড স্ট্রাকচার তাকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ারটা যদি সরে যায়, এবার সেন্ট্রিওল গুলো ওপেন করে যাবে, কৌটো থেকে বেরিয়ে পড়বে, বেরিয়ে দুটো অপোজিট পোলে মুভ করতে শুরু করবে, অপোজিট পোলের দিকে মুভ করতে শুরু করবে। সবকটা একসঙ্গে যখন বলবো তখন বুঝতে পারবে। আগে আমি ধীরে ধীরে বলছি, তবে একবারে গোটা সেল ডিভিশনটা পরে বলে দেবো ইন শর্টে, তখন তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু ধীরে ধীরে পড়বে, তাতে বুঝতে সুবিধা হবে, একটু টাইম নিচ্ছি। ইন মাইক্রোটিউবিউলস পুশ দেম টু অপোজিট পোল, অপোজিট পোলে এগুলো পুশ করে দেবে, কারণ অ্যানিমেল সেলের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্ট্রিওল থেকে গা থেকে দেখবে কতগুলো রে রে মতো বেরোবে, অ্যাস্ট্রাল রে বলবে, এক একটা সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রে দুটো থেকে বেরোবে এবং এরা
পুশ, দুদিকে ধাক্কা দিয়ে দেবে। ধাক্কা দিলে কি হবে? অপোজিটে ধাক্কা, এই ধাক্কাটা এখান থেকে শুরু হয়েছিল, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, অপোজিট পোল। অপোজিট পোলে গিয়ে দুটো এই জায়গায় দুটো মাথায় পৌঁছে যাচ্ছে, শুরু হয়েছে। মনে রাখবে বিগিনস, স্টার্ট হয়েছে। এরপর যখন ছবি দেখবে, বইতে কোনো জায়গায় একসঙ্গে ছবি দেখবে, তখন এভাবে আঁকবে এবং তাদের মাঝখানে পুরো কানেক্ট করা থাকবে কি দিয়ে? আমাদের ছোট ছোট এই যে ছবিতে তোমরা দেখবে যে এরা কানেক্ট করে যাবে মাইক্রোটিউবিউল দিয়ে। আমরা ইন্টারফেজের মধ্যে দেখছি এবং আস্তে আস্তে দেখো এগুলো কনডেন্স করতে শুরু করেছে। কনডেন্স করে গিয়ে আমাদের আস্তে আস্তে এরা সেলটা এই যে দুপাশে সেন্ট্রোজোম গুলো পার করে গিয়ে, এখানে সেন্ট্রোজোম ছিল, দুপাশে এটা সেন্ট্রিওল হয়েছে, এটা সেন্ট্রিওল হয়েছে। দেখো অপোজিট পোলের দিকে মুভ করছে, এই ছবিটার জন্য এটা দেখানো, ঠিক আছে? এই যে অপোজিট পোলে, ভালো করে লক্ষ্য করো, আমি ইয়েলো কালার দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটাকে কি বলা হয়? সেন্ট্রিওল। আর সেলটা কি প্ল্যান্ট না অ্যানিমেল সেল? অবভিয়াসলি অ্যানিমেল সেল, বিকজ সেন্ট্রিওল সেন্ট্রোজোম এগুলো অ্যানিমেল সেলই থাকে। আর এদিকে ক্রোমাটিন ফাইবার, ওটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হতে থাকে। আর ডিএনএ এর কনডেনসেশন বা ক্রোমাটিনের কনজেনে, ডিএনএ এন্ড ক্রোমাটিন সেম জিনিস। ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন রেটিকুলাম, সেগুলো ডিএনএ দিয়ে তৈরি হয়। অ্যাকচুয়ালি ডিএনএটাই কনডেন্স করছে। ডিএনএ কনডেন্স করলে কখনো তার নাম হয় ক্রোমাটিন, ক্রোমাটিনটা আরো কনডেন্স করলে তার নাম হয়ে যায় ক্রোমোজোম। তাহলে সিরিজটা কিরকম? ডিএনএ টু ক্রোমাটিন রেটিকুলাম টু ক্রোমোজোম। তাহলে একই জিনিস, কিন্তু সবগুলোর ভেতরে কম্পোনেন্ট ইজ ডিএনএ, বাট এগুলো জাস্ট কনডেন্সড কন্ডিশন, সেই থেকে নামগুলো ডিফার করে গেছে। যখন পুরো আনকয়েলড হয়ে আছে তার নাম ডিএনএ, তারপরে আস্তে আস্তে হিস্টোন দিয়ে কয়েল করা শুরু করেছে ক্রোমাটিন, ক্রোমাটিন আরো কয়েল করছে ক্রোমাটিন রেটিকুলাম বা জালিকা বলা হয়, ক্রোমাটিন পুরো রেটিকুলাম এভাবে হয়েছে, অ্যান্ড এগেইন আরো কয়েল করলে প্রত্যেকটা ক্রোমোজোম বেরিয়ে এলো, অ্যান্ড আলটিমেটলি হয়ে গেল ক্রোমোজোম। আর ক্রোমোজোম অবস্থায় থাকে, ক্রোমোজোমের শেষে আর কিছু হয় না। ক্রোমোজোম যখন ডিভাইড করে যায়, দেন এগেইন দে উইল আনকয়েল, তারা আনকয়েল করে যেতে থাকে। এরপর আমরা চলে আসছি মিড প্রফেজে। মিড প্রফেজে কি হবে? যে ঘটনাগুলো শুরু হয়েছিল সেগুলো আরো ফার্দার এগিয়ে যেতে শুরু করে, অ্যান্ড ডিহাইড্রেশন কন্টিনিউস। ডিহাইড্রেশন অর্থাৎ জল বেরিয়ে যাওয়াটা কন্টিনিউ করতে থাকে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই মোর কন্ডেনসেশন অফ ক্রোমোজোম। মোর কন্ডেনসেশন, তাড়াতাড়ি পড়ে যায়, হেন্স দে বিকাম শর্টার অ্যান্ড থিকার। তারা শর্টার হতে থাকে এবং থিকার হতে থাকবে, মোটা হতে থাকবে, বেটে হতে থাকবে, মোটা বেটে সব হতে থাকবে। লঙ্গিটিউডিনাল স্প্লিটিং অফ ক্রোমোজোম টেক্স প্লেস, মারাত্মক, এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার, এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার, মনে রাখবে সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে বাকিটা লঙ্গিটিউডিনালে স্প্রেড করে যায়। অর্থাৎ আমি একটু আঙ্গুল দিয়ে দেখানো, এরা এরকম ভাবে জুড়ে থাকে, হ্যাঁ এইভাবে জুড়ে আছে দুদিকে। এবার আস্তে 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 এই যে আলাদা হয়ে গেল, এরকম এই যে আলাদা হয়ে গেল, এখানে আলাদা হয়ে গেল। এটা তো পেঁচিয়ে থাকে না, আর্লি প্রোফেজে এইভাবে পেঁচিয়ে আছে। দেখো আমি এই আঙ্গুলটা দেখাতে পারছি না, এইভাবে পেঁচিয়ে আছে, দেখো এইভাবে ক্রোমোজোম। আস্তে আস্তে যখনই মিড প্রোফেজ আসলে এরকম ভাবে, দেখো আমার হাতটা এইভাবে খুলে গেল, এটাকে বলে স্প্লিটিং। লঙ্গিটিউডিনাল, যে মাঝখান বরাবর স্প্লিট করে যায়, দেখাবো একটু ছবি একটু পরে। ইন আদার ওয়ার্ড, দ্য হিডেন অর ডুপ্লিকেটেড থ্রেড, যেগুলো ডুপ্লিকেট হয়েছিল এস ফেজে আমরা বলেছিলাম, ক্রোমোজোম অ্যাপিয়ার্স, তারা হিডেন বা লুকিয়ে থাকাগুলো, হিডেন গুলো অ্যাপিয়ার্স। সো উই ক্যান সে ইট বিকাম ডায়াড, মোনাড বিকাম ডায়াড। মোনাড কাকে বলা হয়? যখন এস ফেজে ছিল দেখতে একটাই স্ট্র্যান্ড লাগছিল, মোনাড হয়েছিল কিন্তু দুটোই, কিন্তু দেখতে একটাই লাগছিল, এরকম একটা একটা লাগছিল, কিন্তু কিরকম ছিল? গায়ে গায়ে লেগেছিল, গায়ে গায়ে লেগেছিল। এবার এটা আস্তে 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 এই যে আলাদা হয়ে গেল, মোনাড বিকাম ডায়াড। এটা দুটো 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 হয়ে গেল, পুরো লম্বা দুটো হয়ে গেল, বিকাম ডায়াড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোনাড বিকাম ডায়াড। কখন ডায়াড হয়ে যায়? মিড প্রফেজে, মনে রাখবে, রিমেম্বার দ্য লাইন, মিড প্রফেজে এসে মোনাড ডায়াড হয়ে যায়। এগুলো কিন্তু খুব সূক্ষ্ম ইনফরমেশন, এইভাবেই আসে। এই যে দেখো মাঝখান বরাবর এটা একটা স্প্লিট আপ হয়ে গেছে, এই জায়গাটা ফুল স্প্লিটিং আপ হয়ে গেছে, ভালো করে দেখবে। এখানে আমরা এই যে মাঝখান বরাবর এটা স্প্লিট করে গেল, এইখানে মাঝখান বরাবর স্প্লিট করে গেল, এবং মনে রাখবে এই সেন্টার পার্ট, এই যে সেন্টার পার্ট এটা জুড়ে আছে, এই জায়গাটায় কিন্তু জুড়ে আছে। আর এই জায়গায় একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়, এটাকে আমি একটু বড় করে দেখাই। এই যে ছোট পার্টটা, এটাকে বলে কাইনেটোকোর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এটা তোমাদের সেল দ্য ইউনিট অফ লাইফে দেখিয়েছিলাম। ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের দুপাশে দুটো বাটন লাইক স্ট্রাকচার থাকে। বাটন, যেখানে দেখবে জামার বোতাম থাকে বাটন, তাতে যেমন দুটো ফুটো থাকে, জেনারেলি কখনো কখনো চারটেও থাকে, চারটে ধরে না, দুটো ফুটো, অ্যাকচুয়ালি দুটো ছেদ থাকে,
ওইটাকে কাইনেটোকোর বলে, যেটা সেন্ট্রোমিয়ারের ব্যাক সাইডে লেগে থাকে। এখানে সেন্ট্রোমিয়ার এখানে লেগে আছে, তার ব্যাক সাইডে এরকম ব্যাক সাইডে একটা কাইনেটোকোর লেগে আছে। কাইনেটোকোরে এখানে একটা ছেদ, এখানে একটা ছেদ, ফুটো থাকে। কি হয় এই ফুটোতে? এই ফুটোর মধ্যে মাইক্রোটিউবিউলগুলো এসে লাগে। কারণ মাইক্রোটিউবিউলগুলো যদি এসে না লাগে, তাকে না টানলে, না খিচে ধরলে, তাহলে সেন্ট্রোমিয়ারটা তো আলাদা হবে না। কারণ দেখো প্রোফেজ বা মিড প্রোফেজ বা লেট প্রোফেজও গিয়ে দেখবে যে ক্রোমোজোমটা দুটো ডায়াড হলো ঠিকই, কিন্তু সেন্ট্রোমিয়ার পার্টটাকে ছাড়ছে না। বলছে সেন্ট্রোমিয়ার আমি তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না, যে লেগে আছে, জুড়ে আছে, ছাড়ছে না। কারণ এটাকে ছেড়ে দিলেই তো ক্রোমোজোম হয়ে গেল, তাই না? আলাদা করে ছাড়ছে না, ঠিক সেন্ট্রোমিয়ার পার্টে লেগে আছে। সেন্ট্রোমিয়ার পার্টে তারা লেগে আছে, এইভাবে লেগে জুড়ে আছে। এবারে টান মেরে যেই ছেড়ে দেবে, আমার সেল ডিভিশনের কিন্তু মেন এটাই, এই যে মাইটোটিক ফেজ আর ডিভিশনাল ফেজের মেন ঘটনা হচ্ছে সেন্ট্রোমিয়ারের স্প্লিটিং। কারণ দেখো মিড প্রোফেজে এসে আমাদের তো পুরো ক্রোমোজোম গুলো ওই প্লেকটোনেমিক কয়েলিং তো চলে গিয়ে তারা সেপারেট হয়ে গেল, কিন্তু একটা জায়গায় ছাড়ছে না। বলছে এক জায়গায় আমি জোড়া লেগে রেখেই দেবো, সেটা সেন্ট্রোমিয়ার পার্ট। সেন্ট্রোমিয়ারের পেছন দিকে কে লেগে আছে সাপোর্টার হিসেবে? কাইনেটোকোর। কেন কাইনেটোকোর লেগে আছে? কেন কাইনেটোকোর দুটো ফুটো আছে, দুটো ছিদ্র আছে। ওই ছিদ্র উপরে একটা ওই যে পোল থেকে নামবে, কিছুক্ষণ আগে বলেছিলাম না, অ্যাস্ট্রালের পোলে চলে যাচ্ছে, পোল থেকে থ্রেড নেমে আসবে, নিচের পোল থেকে থ্রেড নেমে আসবে ক্রোমোজোমের মধ্যে, একদম হুকের মধ্যে লাগিয়ে ধরবে। এবার হুকে লাগিয়ে ধরলে যদি টান মেরে দেওয়া যায় তবে ওটা খুলে যাবে। এই টান মেরে খুলে যাওয়াটা কোন ফেজে হয় সেটা ওয়েট করো, তোমাদের সামনে আসছে, আমি ওয়ান বাই ওয়ান এটাকে ডিসকাস করে দেব। চলো, ইন অ্যানিমাল সেল দ্য সেন্ট্রিওল মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। এবং মনে রাখবে অ্যানিমাল সেলের ক্ষেত্রে ওই যে কিছুক্ষণ আগে ছবি দেখেছিলাম যে সেখানে সেন্ট্রিওল গুলো পুরো আরো মাঝখান ছিল মিড প্রোফেজে, আরো অ্যাওয়েতে, আরো দূরে সরে যায়, অ্যাওয়ে, মুভ অ্যাওয়ে। এখনো কিন্তু পোলে পৌঁছয়নি, টুয়ার্ড দ্য পোলে পৌঁছয়নি, পোলের আগে পৌঁছেছে, ঠিক আছে, পোলে পুরো পৌঁছয়নি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো দেখাচ্ছি, তারা দুপাশে সরতে শুরু করেছে। এভাবে কিন্তু ড্রয়িং করবে। ড্রয়িং করার ক্ষেত্রে মিড প্রোফেজে এসে এরা দেখো একটু অ্যাওয়ে বা দূরে সরেছে। দিস ইজ সেন্ট্রিওল, দিস ইজ সেন্ট্রিওল। এই দুটো সেন্ট্রিওল মুখ অ্যানিমাল সেলের ক্ষেত্রে দুপাশে সরতে শুরু করেছে। দেখো এখানে ডায়াড হয়ে গেছে, মনে রাখবে, কিন্তু সেন্ট্রোমিয়ারের মধ্যে তারা জুড়ে আছে, সেন্ট্রোমিয়ারে জুড়ে আছে, সেন্ট্রোমিয়ারে জুড়ে আছে। মোনাড বিকাম ডায়াড, বলেছিলাম এরা কয়েলটাকে খুলে গেছে, মিড প্রোফেজে এসেছে। এবার আমরা চলে আসবো লেট প্রোফেজ। প্রোফেজের আমরা একদম এন্ড পার্টে আসছি। লেট প্রোফেজের পরে কি আসবে? আসবে মেটাফেজ। যদিও তারখানে একটা আর্লি মেটাফেজ বলে একটা স্টেজ আছে, সেটা অনেক সময় দেখা যায় বা অনেক সময় দেখা যায় না। চলো আগে লেট প্রোফেজেই আছি, ওই যে পিএম ম্যাট প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ, তা আমাদের প্রোফেজে আছি। কথাগুলো শুনে ইমাজিন করে বুঝতে হবে, পরে তো সবকটা ছবি দেখিয়ে দেবো। তোমাদের সামনে যদি কোনো ছবি থাকে সেই ছবিগুলোকে তোমরা একবার দেখার চেষ্টা করো বইটা খুলে, কারণ বইয়ের সবকটাকে দেখানো সম্ভব হচ্ছে না এখানে। আমার মুখের কথা আজকে যখন আমরা বোঝাই, সবকিছু তো ড্রয়িং বা বলা সম্ভব নয়, ড্রয়িং দেখাবো তোমাদের, কিন্তু ওয়েট করো, গল্পগুলো শোনো, তাহলে বুঝতে পারবে। গল্পগুলোর মধ্যে সব কটা যায়। লেট প্রোফেজ, the nuclear membrane and nucleolus disappear. very very important, nuclear membrane আমি শুরুতে বলেছিলাম আর্লি প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস। কোথায় নিউক্লিওলাস ছিল? এর আগে সেল দ্য ইউনিট অফ লাইফে দেখিয়েছিলাম, যেখানে নিউক্লিওলার অর্গানিজের রিজিয়ন থাকে, যেখানে আরএনএ কনসেন্ট্রেট করে, মনে রাখবে। সেগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে, দূরে সরতে শুরু করে আস্তে আস্তে। খুব একটা দারুণ মজাদার জিনিস হয় এখানে, ডিসঅ্যাপিয়ার। এবং নিউক্লিয়ার মেমব্রেন সেটা ডিসঅ্যাপিয়ার করে। অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ারটা কি করে হয় জানো? দারুণ কথা বলছি, এটা ডিসঅ্যাপিয়ার করে কোথায়? ডিসঅ্যাপিয়ার কিছু না, ওই যে তোমাদের দেখিয়েছিলাম না নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মনে করো নিউক্লিয়ার চারিদিকে যে ডাবল মেমব্রেন থাকে, সেই ডাবল মেমব্রেনের গায়ে কে লেগে থাকে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেগে থাকে না? আরইআর লেগে থাকে বলেছিলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে কি ওটাকে টেনে নিয়ে তারা দূরে সরে যায়, কারণ তাকে একটা স্পেস দিতে হবে। বিকজ সেল ডিভাইড করতে গেলে অনেকগুলো ঘটনা ঘটবে, একটা মাঠ বানাতে হবে, একটা ফিল্ড দিয়ে দিতে হবে কাজ করার জন্য। এই তোমরা সবাই সরে যাও, এখন একটা মেন অর্থাৎ সেন্ট্রোমিয়ারের এক ডিভিশন হবে, বা ক্রোমোজোমটা ডিভাইড করে দুটো সেলে কনভার্ট করবে, তার জন্য একটা তো ওয়ার্কিং প্লেস দিতে হবে। ওয়ার্কিং প্লেস দিতে গিয়ে নিউক্লিয়ার মেমব্রেন সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মিশে তারা দূরে সরে যায়। অ্যাকচুয়ালি সেলের মধ্যেই থাকে, কিন্তু একটু দূরে সরে যায়। এবং কার সঙ্গে দূরে সরে যায়? ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে। এবং এরা ডিসঅ্যাপিয়ার করে, লুক ডিসঅ্যাপিয়ার, এটা কিন্তু একদম পুরো ডিসঅ্যাপিয়ার করে না, অ্যাকচুয়ালি দেখা যায় না। আরেকটা কাকে দেখা যায় না?
আরেকটা দেখা যায় না কোনটা, নিউক্লিওলাস। ওই যে মাঝখানে চাঁদের মতো ছোট্ট একটা পার্ট ছিল, সেটাও দূরে না সরলে ডিএনএ গুলো তো ঠিক মতো ভাবে বা ক্রোমোজোম গুলো তাদের মধ্যে স্প্লিট আপ করতে পারবে না, তাই তারা ডিসঅ্যাপিয়ার করে যায়। অ্যাকচুয়ালি আদার অর্গানেগুলোকেও এই সময় দেখা যায় না, কেন জানো? গোটা সেলটাকে শুধুই মাত্র স্পিন্ডল ফাইবার, ক্রোমোজোম এগুলোকে দেখা যেতে শুরু করতে থাকে। জানি ক্রমাগত ভিজিবিলিটি বাড়ছে, ডিসঅ্যাপিয়ার অ্যাকচুয়ালি করে থাকে সেলের মধ্যেই, কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স কেন বলছি? অনেকে এটাকে ভুল ভাবে, বোধহয় এটা ডিস্ট্রয় হয়ে যাবে কিছু না, ডিস্ট্রয় হয় না। অ্যাকচুয়ালি যখন আমরা লাইট মাইক্রোস্কোপ বা যে কোনো মাইক্রোস্কোপে দেখি, সেগুলোর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাইটোপ্লাজমের এবং নিউক্লিওপ্লাজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে একদম সেম টু সেম হয়ে যায়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমরা ফিজিক্সে পড়ে থাকতে পারে, সেগুলো যদি সেম হয়ে যায় তাহলে আমরা অ্যাপারেন্টলি এগুলোকে ডিসঅ্যাপিয়ার বলে মনে রাখবো। সেগুলো চোখের মধ্যে পুরো একই রকম দেখাবে, পুরো আয়নার মতো কাচের মতো দেখাবে, এরকম ভাবে দেখায় অ্যাকচুয়ালি থাকে, কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো ইকুয়াল হয়ে যায় বলে এগুলোকে দেখা যায় না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে মিশে যায় কে? নিউক্লিয়ার মেমব্রেন। তাই এইভাবে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করে যায় লেট প্রোফেজের এন্ডে, মনে রাখবে। আর এটাই ইন্ডিকেশন, সব থেকে বড় ইন্ডিকেশন অফ এন্ড অফ প্রোফেজ, কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স অফ, সম্পূর্ণ ডিসঅ্যাপিয়ারেন্স অফ, আমরা বলবো নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস প্রথমে তো ডিসঅ্যাপিয়ার করতে স্টার্ট করেছিল, তখনও দেখা যেতে শুরু করে, কিন্তু যেই গিয়ে একদম আর দেখা যাবে না, যেই পয়েন্টে, এক্সাক্ট পয়েন্টে, সেই পয়েন্টে বলবো নাও ইট ইজ এ এন্ড অফ প্রোফেজ। শুধু কিন্তু প্রোফেজকে নিয়েই এক্সামে কোশ্চেন আসে, তাহলে কোশ্চেন আসলে তোমরা যা কিছু আগে বলেছো বলে গিয়ে বাস থেমে যাবে কোথায়? বলবে একদম এই পয়েন্টটা হাইলি ইম্পর্টেন্ট, কারণ গুলিয়ে যায় পুরো সেলের ঘটনাটা বলতে গিয়ে দেখা যাবে এরপরেই তো, কারণ সেলের তো কন্টিনিউয়াস প্রসেস, কারণ এটাকে বলা, কিন্তু তোমাকে যদি শুধু প্রোফেজ আসে, সেখানে গিয়ে তুমি মেটাফেজও বলে দিলে তোমার কিন্তু নাম্বার কেটে নেবে। মনে রাখবে মেটাফেজের কথা তুমি ইন্টেনশনালি বলে দিতে পারো, নাও আফটার লেট প্রোফেজ দ্য নেক্সট প্রসেস উইল স্টার্ট, দ্যাট ইজ কল মেটাফেজ, এই বলে তুমি শেষ করে দিতে পারো। বাট যদি তোমাকে শুধুই প্রোফেজ আসে, এবং এইভাবেই আজকাল আসে, কি বেঙ্গলি মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম, হোল সেল ডিভিশনটা কিন্তু আসে না, শুধু একটা স্টেজ তোমাকে বলে দিয়ে আসে। প্রথমে বেশিরভাগ ক্ষেত্রেই প্রোফেজ স্টেজটা আসে, অথবা মেটাফেজ স্টেজ আসে। অ্যানাফেজ, টেলোফেজ এগুলো নিয়ে ডিফারেন্ট কোশ্চেন হয় না, আর হোল সেল ডিভিশন নিয়ে কোশ্চেন কমই হয়, শুধু প্রোফেজ নিয়ে সেল ডিভিশন। কাজে আইডেন্টিফাই করাটা শিখতে হবে যে ঠিক কোন পয়েন্টে এসে প্রোফেজ এন্ড হলো, আমাকে এন্ড পয়েন্ট কাটটা জানতে হবে। দেখো অ্যাকচুয়ালি এটা এন্ড হয় না, কিন্তু আমাকে যখন ডেসক্রাইব করতে হবে বইতে লিখে, খাতায় লিখে, তখন কিন্তু এই জায়গায় ডেসক্রিপশনটা তোমরা বন্ধ করে দেবে। অর্থাৎ when the nuclear membrane and nucleolus completely disappear, then it is called the end of the prophase, that is end of the late prophase. The nuclear membrane fragments are merged into ER, যেটা কিছুক্ষণ আগে তোমাদের বলেছে, ER এর মধ্যে মার্জ হয়ে যায় বা একসঙ্গে লেগে যায়। The nucleolus distributes its component in the form of RNA, নিউক্লিওলাসটা আরএনএ হয়ে যায় বলেছি সেখানে। কারণ আরএনএ তে কেন হয়? কারণ নিউক্লিওলাসের থেকে রাইবোজোম তৈরি হয়। কোন রাইবোজোম? আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তাহলে এরা তো আসলে আরএনএ, তারা আরএনএ তে গিয়ে মিশে যায়, প্রত্যেকটা আরএনএ হয়ে সাইডে সরে গেল, বিকজ তাকে ফিল্ড বা জায়গা করে দিতে হবে স্পিন্ডল। একটু পরে দেখবে একটা মাঠ তৈরি হবে, ঠিক আছে, ফিল্ডটা তোমরা দেখবে। দিস রেজাল্টস দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন and nucleolus, নিউক্লিওলাসটা ডিপ করে গেল, বাস প্রোফেজ ইজ এন্ড, খতম প্রোফেজ। ঠিক আছে, এরপর ওই এন্ড প্রোফেজ, এখনো কিন্তু প্রোফেজের ইনফরমেশন এন্ড করিনি, আমি আরো কয়েকটা ইনফরমেশন দিয়ে নিই, তারপরে আমরা মেটাফেজ অর্থাৎ সেকেন্ড সাবফেজে ঢুকবো। ডিউ টু ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন, দ্য ক্রোমোজোম আর নাও এক্সপোজ টু সাইটোপ্লাজম, পুরো সাইটোপ্লাজমে তারা এক্সপোজ হয়ে গেল, ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজম, কারণ নিউক্লিয়ার মেমব্রেন বা ডাবল মেমব্রেন দিয়ে যে ঘিরে ছিল ইয়ার, সেটাকে নিয়ে চলে গেছে, পুরোটা এক্সপোজ করে ঘুরে বেড়াচ্ছে। কে ঘুরে বেড়াচ্ছে? নিউক্লিয়ার রেটিকুলাম না, এখন সব কটা ক্রোমোজোম হয়ে গেছে। দ্য ক্রোমোজোম বিকাম মোর কনডেন্স, ক্রোমোজোম আরো কনডেন্স হতে শুরু করেছে, কারণ আরো বেশি হিস্টোন প্রোটিন অ্যাটাচ হয়েছে এবং আরো মোটা বেটে খাটো একদম স্পষ্ট হতে শুরু করেছে। দ্য লেট প্রোফেজ ইজ অলসো কল্ড
প্রো মেটাফেজ, মনে করো লেট প্রফেজ কেউ অনেকে প্রো মেটাফেজ বলেও বলে থাকে, কারণ এরপরে মেটাফেজ শুরু হবে, মেটাফেজের আগের পার্ট যেহেতু, তাই প্রো মেটাফেজ। মনে রাখবে প্রো মেটাফেজ অ্যান্ড লেট প্রফেজ আর দ্য সেম, কারণ এটা এত সূক্ষ্ম একটা পয়েন্ট যে ঠিক কোন পয়েন্টে মেটাফেজে ঢুকবে সেটা বোঝা মুশকিল। অনেকে প্রো মেটাফেজ অর লেট প্রফেজ যে যে ঘটনাগুলো হয় সেগুলো একই। তাহলে অ্যাপিয়ারেন্স অফ nuclear membrane and nucleolus is happen in pro-metaphase phase. True or false? True. Obviously pro-meta অথবা late prophase. True. Same term. এটা ইম্পর্টেন্ট কিছু বলে দিলাম, কারণ এখনো পর্যন্ত আমরা late prophase এ আছি। দেখো pro-metaphase is that time gap which is present between disappearance of nuclear envelope and formation of nuclear spindle apparatus. দেখো এরপরেই কোন সময়টাকে প্রো মেটাফেজ বলবো আমরা বলবো হচ্ছে প্রো মেটাফেজ টাইম গ্যাপ প্রেজেন্ট বিটুইন ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেনটা ঠিক যখন ডিসঅ্যাপিয়ার করলো এবং তারপরে ঠিক যে সময়টার মধ্যে ঠিক তারপরের মেটাফেজের মধ্যে শুরু হবে মেন ঘটনা, মেন এফেক্ট, সেটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। দ্যাট ইজ স্পিন্ডল, যে কথাটা বলেছিলাম ওই যে হ্যান্ডলুমে ব্যবহার করা হয়, ওই স্পিন্ডল দেখাবো একটু পরে, সে স্পিন্ডল স্ট্রাকচারটা তৈরি হবে, তার যে টাইম গ্যাপ একদম ভেরি মাইনুট তাকে আমরা প্রো মেটাফেজ ফেজ বলি। প্রো মেটাফেজ নিয়ে অনেক কোশ্চেন আসে বলে এই জায়গাটা, কারণ প্রো মেটাফেজটা বোঝা একটু জরুরি। ঠিক কোন যে সময়টায় অ্যাপিয়ারেন্স কি হয়ে গেল, বিকজ এটা মেটাফেজের মধ্যে কিছুটা পড়ে যাচ্ছে, নিউক্লিয়ার যেটাকে বলছে নিউক্লিয়ার মেমব্রেন এন্ড নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করলো, বাস তারপরেই একটু টাইম নিয়ে বাস তারপরে শুরু হয়ে গেল আমাদের স্পিন্ডল ফাইবারের তৈরি করার, অর্থাৎ যে মাঠটায় আমরা খেলবো সেখানে যেন ছক কাটা হচ্ছে। ফুটবল খেলতে গেলে বা দৌড় করতে গেলে দেখবে কতগুলো দাগ দাগ দিয়ে ছক কাটা হয় না, ওই ছক কাটা, যেমন জানবে এই ছক ছাড়া কিন্তু কোনো খেলা হবে না। ব্যাডমিন্টন খেলো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, তাকে একটা বাউন্ডারি দিতে হবে, ক্রিজ করতে হবে, তার জন্য এই যে এই ফিল্ডটা তৈরি করতে গেলে যে সময়টা টাইমটা ছোট্ট টাইম, সেটা প্রো মেটাফেজ বলা হয়। প্রো মেটাফেজ বিশেষ করে বাংলা মিডিয়ামের ক্লাস 10-এ এটাকে বুঝতে একটু অসুবিধা হয়। চলো আমরা স্টেজেস অফ আমরা মাইটোসিস দেখছি, লেট প্রফেজ পার্টটা দেখছি, যেটাকে আমরা প্রো মেটাফেজ ফেজ নামেও কিছুটা জেনে থাকি। তো এই পার্টটাকে একটু যদি আমরা লক্ষ্য করে দেখবে, দেখো এই যে পুরো এই পার্টগুলো কি হচ্ছে, পুরো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে এই দুটো অপোজিট পোলে ধাক্কা খাচ্ছে, আর ক্রমাগত এইগুলো যে ক্রোমোজোমগুলো এতক্ষণ পেঁচিয়ে ছিল পুরো আনকয়েল হয়ে গিয়ে তারা আস্তে আস্তে কি হয়ে গেছে, দেখো খাটো মোটা বেটে ক্রোমোজোমে কনভার্ট করে গেছে। সেন্ট্রিওলস পেয়ার্স মুভ অ্যাপার্ট, নিউক্লিয়ার envelope starts to break up, নিউক্লিয়ার এনভেলপটা ব্রেকআপ করতে শুরু করেছে, ব্রেকআপ করেও গেছে। আমরা লেট প্রফেজে করে গিয়ে এটা ব্রেকআপ করে গেল মানে প্রফেজটা শেষ হয়ে গেল, মনে রাখবে। তারপরে প্রো মেটাফেজ শুরু করবে এবং তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট দেখো, পুরো অপোজিট পোলে পৌঁছে গেছে। কে অপোজিট পোলে পৌঁছে গেছে? সেন্ট্রিওলস। আর সেন্ট্রিওল থেকে যে ছোট ছোট যে থ্রেড লাইক স্ট্রাকচার দিয়ে স্পিন্ডল অ্যাপারেটাসটা তৈরি করেছে সেগুলোকে বলবে অ্যাস্টার রে অর অ্যাস্ট্রাল রে। অ্যাস্টার্স অ্যাকচুয়ালি নাথিং বাট মাইক্রোটিউবুলের একটা নেটওয়ার্ক, এটাকে রাখবে ডেভেলপিং স্পিন্ডল। এ দেখো স্পিন্ডলটা ডেভেলপ করতে শুরু করেছে, স্পিন্ডল ডেভেলপ করেছে এবং স্পিন্ডল যখন প্রো মেটাফেজ ফেজে যখন এসছে পুরো স্পিন্ডলটা একদম ফুল স্পিন্ডল অ্যাপারেটাসটা তৈরি হওয়া শুরু করেছে অ্যান্ড ক্রোমোজোমগুলো আস্তে আস্তে তারা একটা এরিয়াতে আসার চেষ্টা করছে বা ফিল্ডের মাঝখানে। দেখবে যখন কোনো একটা ফুটবল খেলা হয়, দেখবে কোনো কোনো প্লেয়াররা খেলার একদম শুরুতে তারা একটা জায়গায় কনডেন্স হয়, তারা সকলে হাতে হাত দিয়ে মাথাগুলো একসঙ্গে রেখে তারা একসঙ্গে মিট করে যাতে খেলাগুলো কনসেন্ট্রেটেড হয় ভালো করে। তারপরে রেডি 1 2 3 বাট বললো, তারা জায়গায় ছড়িয়ে পড়লো। এইভাবে ফুটবল খেলা হয়, কিন্তু তার আগে একসঙ্গে কনসেন্ট্রেট করে ওরা। এই যে কনসেন্ট্রেট ক্রোমোজোমরা এরপরে কনসেন্ট্রেট করবে, কোথায় করবে? মেটাফেজ ফেজে এসে গিয়ে। মেটাফেজ ফেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ সেল ডিভিশন। কেন? আমরা এরপরেই একটা এই যে স্পিন্ডল অ্যাপারেটাসটা দেখতে পাচ্ছি, এটা কখন শুরু হবে? প্রো মেটাফেজে শুরু হবে অ্যান্ড হোল মেটাফেজ স্টেজ জুড়ে এটা অবস্থান করবে। মনে রাখবে হোল মেটাফেজ স্টেজে সেটা অবস্থান করবে। শুরু হয়েছিল প্রো মেটাফেজে,
এবং গোটা সেল ডিভিশন হওয়া পর্যন্ত এটা অবস্থান করবে এবং মেটাফেজের পর্যন্ত লাস্ট, মেটাফেজের পরে গিয়েই তারা এটা আবার ডিসঅ্যাপিয়ার করতে শুরু করবে। চলো এটাতে কি গুলো, এই যে এখানে কতগুলো দেখছো ফাইবার, এই ফাইবারগুলোকে আমরা বলি স্পিন্ডল ফাইবার। মনে রাখবে এই স্পিন্ডল ফাইবারগুলো কন্টিনিউয়াস ফাইবার। কাদেরকে কন্টিনিউয়াস ফাইবার বলে? যেগুলো দুটো পোলকে ডিরেক্ট কানেক্ট করে রাখে, কন্টিনিউয়াস। এটা মাইটোটিক পোল, এটাকে নর্থ পোল, সাউথ পোল এভাবে বলা যাবে না, মাইটোটিক পোল, দুটো প্রান্ত। আর এই যে পার্ট, আর মাঝখানের এই যে পার্টটাকে দেখছো, এটাকে বলছে ইকুয়েটরিয়াল প্লেট। যে কোনো গোল বা গ্লোব, অর্থাৎ তার মাঝখানে দাগ দেওয়া হয়, খেলা যেখানে শুরু হয় ইকুয়েটর, ঠিক এই জায়গাতে ক্রোমোজোমগুলো কনসেন্ট্রেট করবে, এসে দাঁড়াবে ফর সেপারেট আউট। লাস্ট এরা শেষ পর্যন্ত আসবে, এবারে দুটো ডিফারেন্ট সেলে যাওয়ার জন্য রেডি হবে। তার আগে ফিল্ডটা তৈরি হচ্ছে, ওই যে ফিল্ড, সেই ফিল্ড ক্রিয়েশনটাই হলো মাইটোসিস, এর জন্য তৈরি মেটাফেজ পার্ট। এবং এখানে দেখো কোনো ক্রোমোজোম আছে না, যদি ক্রোমোজোম দিয়ে যে ফাইবারগুলো লেগে থাকবে তাকে বলবে ক্রোমোজোমাল ফাইবারস। সেই ফাইবারগুলো ডিসকন্টিনিউয়াস হবে, সেগুলো কিন্তু একটা প্রান্তের সঙ্গে একটা প্রান্ত জুড়ে থাকবে না। কাজে কন্টিনিউয়াস ফাইবার অলওয়েজ কানেক্ট বিটুইন টু পোলস, আর ডিসকন্টিনিউয়াস ফাইবার তারা কি করবে? যেগুলোকে ক্রোমোজোমাল ফাইবার, যেগুলো ক্রোমোজোমকে অ্যাটাচ করে থাকবে। একটু পরে দেখতে পাবে ক্রোমোজোমাল ফাইবারস আর ডিফারেন্ট অ্যান্ড মাইটোটিক ফাইবারস আর ডিফারেন্ট। বাট এই ক্রোমোজোমাল ফাইবার অ্যান্ড মাইটোটিক ফাইবার নিয়ে যে অ্যাপিয়ারেন্সটা স্পিন্ডল লাইক অ্যাপিয়ারেন্স তৈরি করবে, দ্যাট উইল বি কল্ড মাইটোটিক অ্যাপারেটাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাইটোসিসে মাইটোটিক অ্যাপারেটাস হয়, বাট অ্যামাইটোসিস, এর আগে একদম প্রথমে বলেছিলাম যেগুলো প্রোক্যারিওটদের ক্ষেত্রে, সেখানে এইভাবে কোনো অ্যাপিয়ারেন্স তৈরি হয় না। ভেরি ইম্পর্টেন্ট কতগুলো পার্ট তোমাদের বলে নিলাম। দেখো কয়েকটা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করে এখান থেকে গিয়ে, all the time of formation of nuclear spindle apparatus both centriole become antipodal position, অর্থাৎ অপোজিট পজিশনে চলে যায়। it means that they are present opposite to each other, opposite pole, mitotic pole এর আগেই বলেছি। microtubule are involved in the formation of nuclear spindle apparatus. very important, spindle apparatus, আগে স্পিন্ডল অ্যাপারেটাসটা তৈরি হলো কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস ফাইবার দিয়ে। ক্রোমোজোম গুলো তো আছে, কারণ ক্রোমোজোমের মধ্যেও কিছু স্পিন্ডল জোড়া লাগতে শুরু করে। নেক্সটে আমরা আসবো দোজ মাইক্রোটিউবুলস হুইচ আর ইনভলভড ইন দ্য ফরমেশন অফ স্পিন্ডল ফাইবার অফ নিউক্লিয়ার স্পিন্ডল অ্যাপারেটাস আর চার্জড। খুব একটা ইম্পর্টেন্ট কথা বলা হবে, এরা সবকটা মাইক্রোটিউবুল গুলো চার্জ থাকে, এদের থাকে সবসময় নেগেটিভ চার্জ, কারণ এদের মধ্যে ডিএনএ লেগে থাকে। কারণ এদের মধ্যে চার্জ ডিফারেন্স গুলোই এদেরকে কাছে আসায় অথবা দূরে নিয়ে যায়। যখন এই চার্জ নিজেদের মধ্যে যদি সেম চার্জে আসে তারা রিপেল করবে, আর যদি অপোজিট চার্জে আসে তারা দুদিকে ধাক্কা দিতে শুরু করবে। মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, চার্জ থাকে। দেয়ার নেগেটিভ এন্ড ইজ টুয়ার্ডস দ্য পোল, নেগেটিভ এন্ডটা থাকে টুয়ার্ডস দ্য পোল অ্যান্ড দ্য পজিটিভ এন্ড টুয়ার্ডস দ্য ইকুয়েটর। এর আগের যে ছবিটা তোমরা স্পিন্ডেলে দেখেছিলে, আমরা বলবো এই যে পোলের দিকে থাকে অপোজিট পোল, ঠিক আছে, এখানে কিন্তু আলাদা চার্জ থাকে। আমরা এই চার্জগুলো দেখবে কিরকম, নেগেটিভ টুয়ার্ডস দ্য পোল, পোলের দিকে থাকবে নেগেটিভ। আমি একটু দাগটা নেগেটিভ করে দিই, এই যে নেগেটিভ টুয়ার্ডস দ্য পোল, আর পজিটিভ, পজিটিভ পোল টুয়ার্ডস দ্য ইকুয়েটর, অর্থাৎ মাঝখানের দিকে থাকে। যে ইকুয়েটর দেখলে সেটা থাকবে পজিটিভ। আমি আরেকবার দেখিয়ে দিই যাতে সহজে মনে থাকে, অর্থাৎ মাঝখানে, এই যে মাঝখান দেখলে এখানে চার্জ হবে পজিটিভ, আর এই যে মাইটোটিক পোলে যাবে নেগেটিভ, এদিকেও নেগেটিভ এদিকেও নেগেটিভ। এরকম চার্জ যদি না থাকতো তাহলে কিন্তু ক্রোমোজোমাল মুভমেন্ট কমপ্লিট হতো না, কারণ পজিটিভ পোল থাকবে একদম মিডিল ইকুয়েটরিয়াল পার্টে পজিটিভ, দুই প্রান্তে থাকে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নিজেদেরকে অ্যাট্রাক্ট করে, আর পজিটিভ পজিটিভ থাকলে রিপাল করবে। একটু পরেই কথাগুলো বুঝতে পারবে কিভাবে রিপালশন অ্যান্ড অ্যাট্রাকশন পার্টগুলো হয়। এই যে এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। ঠিক যে ঘটনাগুলো বললাম সেগুলোকে একটু সময় নষ্ট করছি না, এটার মধ্যে আমি সময় নিয়ে যাচ্ছি। G2 ফেজ অফ ইন্টারফেজ, তারপরেই দেখো G2 ফেজ মানে আগের ফেজে, এবার প্রোফেজে চলে এসছে। প্রোফেজের দুপাশে সেন্ট্রিওল দুপাশে সরে গেছে, এবং মাইটোটিক অ্যাপারেটাস এই যে প্রোফেজের একদম শেষ প্রান্তে চলে গেছে। এই যে মাইটোটিক অ্যাপারেটাস দিয়ে কন্টিনিউয়াস ফাইবার অ্যান্ড এই যে কন্টিনিউয়াস ফাইবার আছে যেগুলো স্পিন্ডলটা তৈরি করে, মাইটোটিক অ্যাপারেটাস,
আর কোনোটা আছে ডিসকন্টিনিউয়াস ফাইবার, যেগুলো এই যে দেখছো এই যে ক্রোমোজোম গুলোকে ধরে রেখেছে, তারা ডিসকন্টিনিউয়াস ফাইবার, এইভাবে তারা তৈরি থাকে। স্পিন্ডল পোল, এই পার্টগুলো তোমরা মুখস্থ রাখবে, ইজি। গোটা পার্টটাকে এতক্ষণ যা বললাম এবার এই ছবির মধ্যে দেওয়া আছে, এইভাবে ড্রয়িং গুলো করতে হয়। এটাকে আর্লি প্রোফেজের ক্ষেত্রে তোমরা যেটা দেখিয়েছিলাম, দেখো দুপাশে দুটো সেন্ট্রিওল এখনো কাছে আছে, মিডিল প্রোফেজে একটু দূরে সরেছে, তাই না, দুটো পোলে যায়নি। এবার যে লেট প্রোফেজে চলে এসছে তারা একদম অপোজিট পোলে চলে গেছে, কারা, সেন্ট্রিওলরা। এবং এই যে মাঝখানে কতগুলো সারাউন্ড করে দেখা যাচ্ছে, ইজিলি দেখা গেছে তারা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করেছে। একসঙ্গে প্রোফেজের তিনটে হোল স্টেজ তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, হোল থ্রি স্টেজ অফ প্রোফেজ। প্রোফেজ পার্টটা তোমাদের শেষ করা হয়েছে, মেটাফেজে আমরা ঢুকতে চলেছি। সেল at the end of prophase when viewed under microscope do not show Golgi complex। Golgi complex কে একেবারে দেখা যায় না, do not show, কেন, তাদের ইন্ডেক্সটা বলেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস and other nuclear envelope, কেন এটা শো করে না, কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাইটোপ্লাজমের সঙ্গে এদের সেম হয়ে যায়। এরপরে আমরা ঢুকে যাব মেটাফেজে।